ভাবির মুখের ঘুমটা তুলতেই আমি 1000 ভোল্টেজের শক খেলাম। 2 পা পিছিয়ে দাঁড়ালাম আমি, কারণ ভাইয়ার বউ আর কেউ না, আমার গার্লফ্রেন্ড। এটা নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। কি করে হতে পারে এটা? সাথী এমনটা করতে পারলো আমার সাথে? আমি দেশে না থাকায় এটা হয়ে গেল। না, এটা হতে পারে না। এসব ভাবছিলাম, তখনই ভাইয়ার ডাকে ভাবনা ভাঙল। কি রে, ভাবি হয়েছে তোর? হুম। যাক, তাহলে তুই গিয়ে রেস্ট নে, পরে কথা হবে। আচ্ছা, বলেই সেখান থেকে চলে আসলাম। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। চলুন আসল পরিচয় দিয়ে নেই। আমার নাম আনোয়ার হুসাইন, বাসা মেহেরপুর জেলা, থানা মুজিবনগর। আমি আপু আব্বু আম্মুকে নিয়ে আমাদের হ্যাপি ফ্যামিলি। আমাদের নিজেদের বিজনেস আছে, যেটা ভাইয়ার আব্বু মিলে সামলায়, তাই আমাকে কোম্পানি নিয়ে চিন্তা করতে হয় না। আমি পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বিন্দাস লাইফ। আমার একটা বড় ভাই আছে। পরিবারে আমরা 4 জন, সরি 5 জন। আজকে ভাইয়ার বউ তো আজকে বাসায় আসলো, যেটা আমার জন্য সব থেকে বড় সারপ্রাইজ। চলুন শুরু থেকে গল্প শুরু করি। আমার ঘরে দুইটা ষাঁড় বড় হয়েছে, একটারও বিয়ে করার নাম নাই। আমাকে এই বয়সে রান্না করে খাওয়াতে হয় এগুলো রে। আমি আর পারবো না কাউকে রান্না করে খাওয়াতে। সকালবেলায় আরামে ঘুমাচ্ছিলাম, তখনই আম্মুর এমন কথা কানে আসলো। বুঝতে বাকি রইল না ভাইয়াকে কথা শোনাচ্ছে। এখন উঠলে আমাকেও কথা শুনতে হবে, তাই চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ ভাইয়া রুমে আসলো। ওই হোসাইন, ওই থামরা। কি হলো, চেঁচাচ্ছ কেন? তুই বিয়ে করিস না বলে আম্মুকে এত কথা শোনায় প্রতিদিন। আগে এটা বলো, বড় তুমি না আমি? আমি বড় তো কি হয়েছে, তুই বিয়ে করলে তো বাসায় একটা বউ চলে আসবে, তাই না? যাও গিয়ে তুমি বিয়ে করো। হোসাইন, লক্ষ্মী ভাই আমার, একটা বিয়ে কর প্লিজ। পাবনা দিয়ে বিয়ে করো, কাজে দিবে। দেখ, তুই বিয়ে করলে একটা নতুন বউ চলে আসবে, আর সকাল সকাল আম্মুর বকা শোনা লাগবে না। প্লিজ প্লিজ। সরি, আই ক্যান্ট হেল্প ইট। তোরে বলা আর শয়তানকে বলা একই। নিজে বিয়ে করার নামের নাম নাই, আমাকে আসছে বিয়ে করতে বলার জন্য। বিছানা থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি ভাইয়া আর আব্বু নাস্তার টেবিলে গালে হাত দিয়ে বসে আছে। আম্মু সোফায় বসে বসে রাগী মুখ নিয়ে টিভি দেখতেছে। আব্বু হাতের ইশারায় বোঝালো আম্মু রেগে আছে। আমার কলিজার আম্মুটা কই রে? আম্মু একবার আমার দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। আম্মু নাস্তা দাও, অফিসে যেতে হবে। অর্ডার করবি না, যা গিয়ে বিয়ে করে নে, নিজের বউকে অর্ডার দে। আমি ওই বয়সে তোদের মতো ষাঁড়দের আর রান্না করে খাওয়াতে পারবো না। বিয়ে করে ফেললে তোমার চাকরি তো চলে যাবে, তখন আবার আমাকে বা ভাইয়া দোষ দিতে পারবে না। মানে আমার আবার কিসের চাকরি? এই যে আমাদের 3 জনকে রান্না করে খাওয়ানোর চাকরিটা, বিয়ে করে বউ নিয়ে আসলে তোমার চাকরি তো চলে যাবে। লাগবে না আমার এমন চাকরি। ওকে, তাহলে ভাইয়াকে বিয়ে করিয়ে নেই, তারপর তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। কারণ ভাইয়া বিয়ে করে ফেললে তোমাকে দিয়ে আর কি কাজ বলো? কি বললি তুই? হুম, যদি আব্বু তোমাকে রাখতে চায় তাহলে থাকতে পারো, না হলে তোমার আর কি কাজ আছে বলো? আব্বু তুমি কি বলো? এই বয়সে বউ দিয়ে কি করব? তবে তোদের বিয়ের পর যদি আমার বৌমাদের রান্নার যদি কোনো হেল্পার লাগে তাহলে তোর মাকে চাকরিটা দিয়ে দিস। ওকে, তখন ভেবে দেখবো। আম্মু তুমি কোনটা বলো? বিয়ে করে নে, তারপর বলবি। ওকে, তাহলে আমি এখন যাই, বলেই বেরিয়ে আসতে লাগলাম। হোসাইন, রাখো, আমিও আসতেছি। আমাকে ঘূর্ণিঝড়ের হাতে ফেলে চলে যাচ্ছিস তোরা? রাখ, আমিও আসতেছি। জানি এখন বাসায় থাকলে ঝাঁটার পিঠা খেতে হবে, তাই ঝড় আসার আগে চলে আসলাম। সোজা চলে গেলাম অফিসে, গিয়ে কাজ করতে লাগলাম। তখনই মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি আর কেউ না, আমার গার্লফ্রেন্ড সাথীর ফোন। সাথীর বাবা মা কেউ নেই, একটা ছোট বোন আছে এই দুনিয়ায়। আর যদি কেউ থাকে সেটা বলতে গেলে আমি। ও খুব কিউট একটা মেয়ে, কিন্তু ওর ছোট বোনকে আমি এখনও দেখিনি, কারণ মাস 2-1 হলো আমাদের রিলেশনের। এসব চিন্তা বাদ দিয়ে ফোনটা রিসিভ করলাম। তুমি কি বিজি খুব? না, কেন?
তাহলে কালকে বিকেলে আমার সাথে দেখা না করে কোথায় গিয়েছিলে? কালকে বিকালে তো বিয়ে করতে গিয়েছিলাম। কেন, তুমি জানো না? হুম, তা আজকে কি দেখা করা যাবে? হুম, ম্যাডাম ডেকেছে। আমি না এসে পারি? থাক, আর ঢং করতে হবে না। তা এখন আসতে পারবে একটু? কোনো জরুরি কাজ আছে নাকি? না, তেমন কিছুই না, শুধু তোমাকে দেখতে মন চাইতেছে। 5টায় পার্কে এসো, তখন মন ভরে দেখে নিও। এখন মাত্র আসলাম। আবার যদি এখনই চলে যাই তাহলে চাকরিটা আর বাঁচানো যাবে না। ওকে, বাই বেবি। আমি আবারও কাজে মন দিলাম। 5টায় অফিস শেষ হওয়ার পরে সোজা চলে গেলাম। গিয়ে দেখি সাথী ওর সাথে একটা মেয়ে নিয়ে বসে আছে। আমি স্বাভাবিকভাবেই গিয়ে বসলাম। হুসাইন, তোমাকে বলেছিলাম না আমার বোনের কথা? হুম। ওই হলো আমার ছোট বোন সুমনা আক্তার, জান্নাত। সবাই জান্নাত বলে ডাকে। হাই। হ্যালো। তা কি নামে ডাকবো আপনাকে? মানে? মানে দুলাভাই না নাম ধরে? আমাকে নাম ধরে ডাকলেই খুশি হব। ওকে হুসাইন ভাইয়া, তাহলে আপনারা কথা বলেন, আমি এখন আসছি। কি হলো, জান্নাত চলে গেল কেন? বাজে কয়টা? আগে এটা দেখো। 5টা 40 কেন? তুমি 5টায় আসবে বলেছিলে, আর এখন বাজে 5টা 40। আর জান্নাতের 6টা থেকে ডান্স ক্লাস আছে, তাই চলে গেছে। ও সরি, আসলে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে। ওকে, তা কি খাবে বলো? তুমি যা খাবে আমিও তাই খাবো। ওকে। কিছুক্ষণ সাথীর সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দেখি ভাইয়া আর আব্বু গালে হাত দিয়ে সোফায় বসে আছে। কি হলো, এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন তোমরা? দুইটা ব্যাড নিউজ আছে তাই। তা কি কি শুনি। প্রথমত, আজকে বাসায় কিছুই রান্না হয়নি, মানে না খেয়ে থাকতে হবে। আরেকটা? আমাদের দাদু পরশুদিন নাকি আসবে, গ্রামে নাকি ঘোরা শেষ, তাই পরশুদিন আসবে। তো কি হয়েছে, কাল থেকে নামাজ পড়া শুরু করে দিব, তাহলেই তো সব সমস্যার সমাধান। তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে এসে দেখি কি করা যায়। বলেই রুমে চলে আসলাম। রুমে এসে অনলাইনে খাবার অর্ডার করে দিলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। চলুন আমাদের ফ্যামিলির বাকি পরিচয়টা দিয়ে নেই। অনেকেই ভাবছেন আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে বাসায় বললেই তো বিয়ে করিয়ে দেয়। সেটা আমিও জানি, কিন্তু সবথেকে বড় সমস্যা হলো দাদু। আসলে আমাদের বংশের নাকি একটা রুলস আছে, প্রেম করে বিয়ে করলে তাকে পরিবার ত্যাগ করতে হবে। আমার ছোট চাচা বিয়ে করেছিল, তাই তাকে পরিবার ত্যাগ করতে হয়েছে সারা জীবনের জন্য। কাকাকে এখনো পর্যন্ত দেখিনি, তার খবর আজও পাইনি। আর পরিবারের যেই এই রুলটা ভাঙবে তাকেই পরিবার ছাড়তে হবে। আর আমি পরিবার ছাড়া বাঁচতে পারবো না, তাই চুপচাপ পড়ে থাকাই ভালো। আসলে কাকাকে দাদু না, দাদা বের করে দিয়েছিল। দাদুর মনটা অনেক নরম। দাদাভাই মাস 6 আগেই মারা গেছে। দাদু বাসায় থাকলে সবাইকে সুন্দর করে চলতে হয়, তাই দাদু আসার আগেই সব ঠিক হয়ে যেতে হবে। আমার আব্বু আম্মু যদিও আমাদের জেনারেশনটাকে বুঝতে পারে, কিন্তু দাদুর উপরে কথা বলার কেউ নেই বাসায়, তাই বাসা ছেড়ে থাকার চেয়ে চুপচাপ বাসায় থাকাই ভালো। ভাবতেছেন এগুলো বললাম কেন? হারে পাঠক পাঠিকারা, আপনারা গল্পের সাথে থাকেন, এগুলো কাজে দেবে তাই বললাম। চলুন গল্পে ফিরি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি এখনও বসে আছে। আম্মুও এখানেই বসা। আব্বুকে ইশারা করলাম। আম্মুর রাগটা ভাঙাতে আব্বু মাথা নেড়ে না বলে দিল। কি আর করার, তাই আমি আম্মুর কাছে গিয়ে কোলে শুয়ে গেলাম। কি হলো, আমার কোলে শুলি কেন? বিয়ে করার আগ পর্যন্ত তোমার কোলেই থাকবো, বউ চলে আসলে তখন আর তোমাকে লাগবে না। হুম, আমি তো আছি তোদের ফয়দার জন্য। হুম, এখন কথা না বলে খাবার দাও, অনেক খিদে লাগছে। আমি আর কাউকে রান্না করে খাওয়াতে পারবো না। ও ভালো কথা, ভাইয়া বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে। ভাইয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে ইশারায় সায় দিতে বললাম। তোমরা মেয়ে দেখতে থাকো। ওকে, তাহলে তোরা বস, আমি রান্না করতে গেলাম। ভাইয়া আমার দিকে চোখ গরম করে তাকালো। বুঝলাম ভাইয়া রেগে আছে আমার উপর। আম্মু আজকে রান্না করার দরকার নাই, অনলাইনে অর্ডার করে দিয়েছি, এখনই চলে আসবে। ওকে, তা তোর কোনো পছন্দ আছে নাকি? ভাইয়া মাথা নেড়ে না করলো। ওকে, তাহলে আমি মেয়ে দেখতে থাকি। চিপাই পড়ে ভাইয়া হ্যাঁ বলল। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়া আসলো রুমে। ওই, তুই আমার নাম নিতে গেলি কেন? এখন যদি সত্যি ধরে বিয়ে করে দেয়? আম্মু মেয়ে দেখতে থাকো আর আমি বিয়ে ভাঙতে থাকবো। কিভাবে? সেটা তোমার না জানলেও চলবে, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে বলেই বেরিয়ে গেল। তারপর ঘুমিয়ে গেলাম আরামে। এভাবে কিছুদিন চলে গেল। আম্মু ভাইয়ার জন্য মেয়ে দেখে আর আমি সেটাতে কাটি করে ভেঙে দেই। এভাবে চলছিল দিনগুলো। তখনই হঠাৎ একদিন অফিসে বসে কাজ করছিলাম, তখনই দারোয়ান এসে বলে গেল কোম্পানির এমডি স্যার ডাকতেছে। কি আর করার,
তাই গেলাম ওনার রুমে। গিয়ে নক করতে ভিতরে আসার অনুমতি দিল। ভিতরে আরও কয়েকজন কলিগ বসে আছে দেখতে পেলাম। স্যার আমায় ডেকেছিলেন? হুসাইন, আসো, এসে বসো। থ্যাঙ্কস স্যার। তো আপনাদের সবাইকে ডাকার কারণটা হলো আপনাদের সবাইকে মাসখানেকের জন্য আমাদের লন্ডনে থাকা অফিসে যেতে হবে। ওইখানে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সব স্টাফ চাকরি ছেড়ে চলে গেছে, আর আমার মতে আপনারাই পারবেন ওই অফিসটাকে চালাতে। আমি মাসখানেকের ভিতরে ওইখানের সব সমস্যার সমাধান করে দিতে পারবো, কিন্তু এই 1 মাস আপনারা ওইখানে থেকে আমার অফিসটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সো কে কে রাজি আছেন বলবেন একটু? সবাই হাত তুলল, তাই বাধ্য হয়ে আমাকেও তুলতে হয়েছে। ওকে, তাহলে কালকে সবাই নিজেদের পাসপোর্ট এনে জমা দিয়ে দিয়েন, 2 দিন পর ফ্লাইট। তারপর ওই রুম থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলাম। এত তাড়াতাড়ি আসতে দেখে আম্মু জিজ্ঞেস করলো, কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি রুমে গিয়ে বসেছিলাম, তখনই সাথীর কল আসলো, তাই রিসিভ করলাম। বলো কি বলবে? তুমি কি টেনশনে আছো? হালকা। তা আজকে দেখা করতে পারবে একটু? না, আজকে একটু বিজি আছি, কালকে বিকালে দেখা করব। ওকে, বাই বেবি। রাতে সবাইকে বিদেশে যাওয়ার কথা বললে সবাই রাজি হয়ে গেল, তাই আমিও কিছুদিন ঘুরে আসার সিদ্ধান্ত নিয়ে নিলাম। পরের দিন অফিসে যাওয়ার পর সব কিছু ঠিকঠাক করে দিল। বিকালে সব কিছু নিয়ে পার্কে গেলাম। গিয়ে দেখি সাথী বসে আছে, তাই আমিও গিয়ে পাশে বসে গেলাম। কি হলো, এত চিন্তিত দেখাচ্ছে কেন? সাথী হাতে পেপারগুলো ধরিয়ে দিলাম। সাথী সেগুলো খুলে দেখতে লাগলো। এগুলো দেখে সাথী হঠাৎ হেসে ওঠে। কি হলো, এভাবে হাসছো কেন? এটাতে মন খারাপের কি আছে? যাও গিয়ে ঘুরে আসো, আর আমাকে মনে রেখো, তাহলেই হবে। তোমাকে মনে না রাখলে কাকে রাখবো বলো? সেটা দেখা যাবে। এখন কি করবে বলো? তুমি বলো কি করব? চলো আজকে একটু ঘোরাফেরা করি, কারণ থেকে 1 মাস তো আর পাবো না তোমাকে। ওকে চলো। সাথীকে নিয়ে ডিনার করে ওর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো ওই দিনও ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রেডি হওয়ার টাইম হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। এসে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এখানে কেন? তোমাকে দেখার জন্য আসলাম। সাথীর চোখের কোণে পানি টলমল করতেছে, ভালোভাবে কথা বলতে পারতেছে না। আরে বোকা, আমি চলে আসবো তো বললাম, কাদার কি আছে? কই, কাঁদে না তো। আচ্ছা এখন আসি, চেকিংয়ের টাইম হয়ে গেছে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ওকে। তারপর চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে। রওনা দিলাম এক অচেনা জায়গায়। এখানে এসে আবার সেই কাজে বিজি হয়ে গেলাম। সারাদিন শেষে বাসায় আর সাথীর সাথে কথা বলিনি। এভাবে কেটে গেল 25 দিন। রাতে মোবাইল টিপতেছিলাম, তখনই ভাইয়া কল দিল, তাই রিসিভ করলাম। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? একটা মেয়েকে আজ পছন্দ হয়ে গিয়েছে। তাই নাকি? কে মেয়েটা? তুই আয়, তারপর বলবো। ওকে। তারপর ভাইয়াকে নিয়ে মজা করতে লাগলাম। হঠাৎ ভাইয়া আম্মুর সাথে কথা বলতে বলল। কি আর করার, তাই দিতে বললাম। আম্মু বলো কি বলবে? তুই আসবি কবে? 15 তারিখে। কেন? মানে আর 2 দিন পর কেন? তাহলে 17 তারিখে তোর ভাইয়ের বিয়ের তারিখ রেখে দেই। কোনটা বলিস? কি এত তাড়াতাড়ি? 100টা মেয়ে দেখার পর একটা মেয়ে পছন্দ হয়েছে, এটাতেও যদি লেট করি তাহলে দেখা যাবে এটাও ভেঙে গেছে। আমি তো কালকেই বিয়ে পড়িয়ে দিতাম, শুধু তুই নেই বলেই করাইনি। তুই 15 তারিখে আসলে 17 তারিখে বিয়ে, এটাই ফাইনাল। ওইদিকে আমি 2 দিন পার হওয়ার অপেক্ষা করতেছিলাম, আর এদিকে বাড়িতে ঝড়ের বেগে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। যাক, আজকে লাস্ট অফিস, কালকেই ফিরে যাব দেশে। ভাবতেই কেমন লাগতেছিল। এসব ভাবছিলাম আর কফি নিয়ে অফিসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বৃষ্টির মজা নিচ্ছিলাম। বাহিরে প্রচুর বৃষ্টি, বাংলাদেশের কাল বৈশাখী ঝড়ের মতো। এমন সময় অফিসের ইনচার্জ সবাইকে মিটিং রুমে ডাকলো। মিটিংয়ে জানতে পারলাম আকাশের পরিস্থিতি খারাপ, তাই 17 তারিখ সকাল পর্যন্ত সব ফ্লাইট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। 17 তারিখের বিকেল 5টার ফ্লাইটে দেশে ফিরতে হবে আমাদের সবাইকে। কথাটা শুনে মাথাটা চক্কর কেটে উঠল। বড় ভাইয়ার বিয়েতে থাকতে পারবো না, মনটা খারাপ হয়ে গেল। এখন ভাইয়াকে কি বলে বুঝ দিব? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম, তখনই আম্মু কল দিল। আম্মু বলো। তোর ফ্ল্যাট কালকে ল্যান্ড করবে কয়টায়? এখানে আকাশের অবস্থা ভালো না, তাই আবহাওয়া অফিস থেকে 17 তারিখ
সকাল পর্যন্ত সব ফ্লাইট বন্ধের ঘোষণা করে দিয়েছে। কি? তাহলে এখন কি হবে? কি আবার হবে, 17 তারিখের বিকেলের ফ্লাইটে আসতেছি। তোমরা তোমাদের কাজ করে যাও। তারপর অনেক কষ্টে সবাইকে মানালাম, কারণ বিয়েতে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। এখন ডেট পিছিয়ে দেওয়া অসম্ভব, তাই তারিখ অনুযায়ী বিয়ে হবে বলে দিলাম। সাথীকেও কথাটা জানিয়ে দিলাম। তারপর দিলাম একটা আরামের ঘুম। 17 তারিখে বিকালে ত্যাগ করলাম বিদেশের মাটি। দেশে গিয়ে চেকিং করাতে করাতে প্রায় রাত 12টা বেজে গেছে। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসাটা অনেক সুন্দর করে সাজানো, অনেক মেহমানও এসেছে। ভিতরে গিয়ে সবার খবর নিলাম। ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। চল, তোর ভাবিকে দেখবি? অনেক রাত হয়ে গেছে, কাল সকালে পরিচয় হয়ে যাব না হয়। চুপ, আয়, তোর মতামত জানবো বলে বসে আছি। কেন? আম্মু আর দাদু বলছে তোর বউ পছন্দ হবে না, এটা নিয়ে বাজি লেগে বসে আছি। কিসের বাজি? তোর পছন্দ হলে আম্মু আর দাদু আমাকে 5,000 টাকা দিবে, আর না হলে আমি দেব। ওকে চলো তাহলে, ভোট হয়ে যাক। বলেই ভাইয়াকে নিয়ে ভাবির রুমে চলে আসলাম। এসে দেখি ভাইয়ার খাটের উপর একটা মেয়ে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। তাই প্রথমে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। মা, ঘুমটাটা একটু তোলো তো। তোমার ছোট দেবরের সাথে পরিচয় হয়ে নাও তুমি। ভাবি তাও ঘুমটা উঠাচ্ছে না। কিছুটা অবাক হলাম ভাবির এভাবে বসে থাকার কারণে। অবশেষে দাদি গিয়ে আস্তে করে ভাবির মুখের কাপড়টা তুলে দিল। ভাবির মুখের ঘুমটা তুলতে আমি 1000 ভোল্টেজের শক খেলাম। 2 পা পিছিয়ে দাঁড়ালাম আমি, কারণ ভাইয়ার বউ আর কেউ না, আমার গার্লফ্রেন্ড। এটা নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। কি করে হতে পারে এটা? সাথী এমনটা করতে পারলো আমার সাথে? আমি দেশে না থাকা এটা হয়ে গেল? না, এটা হতে পারে না। এসব ভাবছিলাম, তখনই ভাইয়ার ডাকে ঘর থেকে বেরিয়ে আসলাম। কিরে, ভাবি পছন্দ হয়েছে তোর? হুম। যাক, তাহলে গিয়ে রেস্ট নে, পরে কথা হবে। আচ্ছা। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। তখনই কেউ রুমের দরজায় নক করলো। পিছনে ফিরে দেখি ভাইয়া। কি হলো, তুমি এত রাতে? আর বলিস না, ওদের নাকি এখনো বউ দেখা শেষ হচ্ছে না। আমারও ঘুম আসছে না। তুই এতদিন পর আসছিস, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে গল্প করি। আয় চল, বলে ভাইয়া নিয়ে ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাথীর কথা ভাবছিলাম, তখনই ভাইয়া বলে উঠলো, আচ্ছা, এবার তো তোর বিয়ের পালা, তা বিয়েটা কবে করবি? করব, মনের মতো মেয়ে পেয়ে গেলে। তাই নাকি? তা তুমি এই মেয়েকে পেলি কোথায়? তোকে একটা কথা বলবো, সেটা আবার যেন তুই দাদুকে শুনিস না। বলবো না, বল। ভাইয়া যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শোন, সাথীকে, ও তোর ভাবির নাম সাথী। এবার শোন, সাথীকে 3 মাস ধরে একজন আরেকজনকে ভালোবাসি। কি? এটা শুনে আরেকটা শক খেলাম। আমার বিয়ের আমার বিয়ের জন্য মেয়ে দেখছিল যখন, তখন আমি একটা ঘটককে কিছু টাকা দিয়ে সাথীকে বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর আর কি, যা হবার তার তো হয়েই গেল। এখন আমার ভালোবাসার মানুষটাই আমার বউ। এবার বলো কেমন খেললাম খেলাটা? সুপার। কিন্তু তুই যে আগে থেকে প্রেম করতি, আমাকে একবারও বললি না। পাগল, এই কথা যদি ভুলেও লিক হতো তাহলে দাদু আমাকে বাড়ি ছাড়া করতো। ও, তাহলে শেষমেশ বিয়েটা করেই ফেললি? এমন চান্স মিস করে কেউ? কংগ্রেস। কিরে, তোরা দুইজন কি করছিস এত রাতে এখানে? এই তো হোসাইনের সাথে গল্প করছি। বৌমা রুমে একা একা, যা নিচে যা। আর হুসাইন, তোকে খাওয়ার জন্য তোর আম্মু ডাকতেছে। ভাইয়া যাও, নিচে যাও। আচ্ছা। তুই খেতে যাবি না? তুমি যাও, আমি একটু পরে আসতেছি। বাতাসটা ভালোই লাগতেছে। ওকে। এতক্ষণ চোখের পানিগুলো আটকে রেখেছিলাম, কিন্তু এখন আর পারিনি। পুরনো সব কথা মনে পড়তে লাগলো, আর চোখের পানি পড়তে লাগলো। তখনই ভাইয়ার বলার কথাটা মনে পড়ে গেল। ওদের মাঝে 3 মাস ধরে রিলেশন। কি করে হতে পারে? তাহলে আমার সাথেও 3 মাস ধরে রিলেশন? কি করে হতে পারে এটা? না, কিছুতেই ভাবতে পারতেছি না। সব কথার ক্লিয়ার হবে জান্নাতকে পেলে। তাই ফেসবুকে ঢুকে জান্নাতকে খুঁজে বের করলাম। জান্নাত শুধু ফেসবুকেই অ্যাড আছে, এমনিতে নাম্বার নেই আমার কাছে। তারপর একটি পে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পরে জান্নাত ফোন ধরলো। কি খবর জান্নাত, কেমন আছো? এই তো ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো। তা তোমার আপু কই? আপুর তো বিয়ে হয়ে গেছে, আপনি জানেন না? জানি। তা তুমি কোথায় এখন? দুলাভাইদের বাড়িতে। আমার সাথে একটু দেখা করতে পারবে? কখন? কালকে ভোর সকাল 5টায়। এত সকালে কিভাবে বের হব বাসা থেকে? তোমাকে বাসা থেকে বের হতে হবে না, সকালে আমাকে মেসেজ দিও, তারপর বলবো তোমাকে কোথায় আসতে হবে। বলেই ফোনটা কেটে দিলাম। টেনশনে কান্নাও আসতেছে না।
আগে সব কিছু ক্লিয়ার হতে হবে, তার আগে কিছুই বলা যাবে না। তারপর নিচে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সাথী কেন করলো এরকম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা মনে নেই। ঘুম ভাঙলো ফোনের আওয়াজে, তাকিয়ে দেখি জান্নাতের কল, তাই উঠে তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। ভাইয়া ঘুমাইতেছেন নাকি? না, বলো কি বলবে? আপনি না বললেন কি বলবেন? ও, তা তুমি একটু কষ্ট করে তোমার দুলাভাইয়ের বাসার ছাদে আসো, কেন? কথা আছে, আসো তাড়াতাড়ি। বলেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ রুম থেকে কারোর পায়ের শব্দ পেলাম, বুঝতে পারলাম জান্নাত ছাদে যাচ্ছে। তাই দেরি না করে আমিও মুখটা ধুয়ে ওর যাওয়ার কিছুক্ষণ পর আমিও ছাদে উঠলাম। জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে ছাদের রেলিং ধরে, হয়তো কেউ নিচ থেকে উপরে উঠে কিনা তা দেখতেছে। তাই আমি গিয়ে আস্তে করে ওর কাঁধে হাত রাখতেই ও কেঁপে ওঠে পিছনের দিক ফিরে। আরে ভাইয়া আপনি আসলেন কখন? এই তো এখনই। ও, তা কিসের জন্য ডেকেছিলেন? তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার জন্য। বলুন। আচ্ছা, তোমার আপু তোমাকে আমার সম্পর্কে কি বলেছে? আপনি নাকি আপুর সাথে রিলেশন রাখতে চান না বলে ব্রেকআপ করিয়েছিলেন, তারপর নাকি আপনি দেশের বাইরে চলে গেছেন, তারপর আপু ঠিক করলো বিয়ে করবে, তারপর আর কি সব নিমিষেই হয়ে গেল। ও, আচ্ছা আপনি আমার আপুকে এভাবে ধোকা দিলেন কেন? কে কাকে ধোকা দিয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। মানে? সেটা তুমি বুঝবে না। তা তোমার দুলাভাইরা কয় ভাই? শুনেছি 2 ভাই। ও, তা তোমার দুলাভাই কি ছোট না বড়? পরিবারের নাকি বড় ছেলে। ও, তা তোমার দুলাভাইয়ের ছোট ভাইকে কখনো দেখেছো? না, শুনেছি গত রাতে নাকি ফিরছে, কিন্তু সারাদিন অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর দেখা হয়নি। ও, তাহলে সকালে নাস্তার টেবিলে তো নিশ্চয়ই দেখা হবে, তাই না? কি জানি। ও হ্যাঁ, আরেকটা কথা, সকালে নাস্তার পরে আবার এখানেই আসবে। আর নাস্তার টেবিলে যা দেখবে তা চুপচাপ শুধু হজম করবে। কি বলেছি বুঝেছো? মানে? মানে নাস্তার টেবিলে কি হয় তা শুধু দেখবে, আর নাস্তা করার পর এখানে আসবে, বুঝেছো? এখন যাও। আচ্ছা। আমি নিজেই বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে, মাথাটা ঘুরতেছে আমার। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বসে বসে আবার ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে, বা কেনই হচ্ছে আমার সাথে। সাথী কি আমার উপর প্রতিশোধ নিতে চাইতেছে নাকি অন্য কিছু? সাথী কি জানতো না যে আমার ভাইয়া ওর স্বামী? না, এটা হতে পারে না, কারণ আমি আমাদের বাসার সবার ছবি ওকে দেখিয়েছি। তাহলে ও এমনটা করলো কেন? সাথী ভাইয়ার সাথেও 3 মাস ধরে রিলেশন চালাচ্ছে, আবার আমার সাথেও, এটা হয় কি করে? এসব চিন্তা করতে করতে কখন সে নাস্তার সময় হয়ে গেল তা নিজেও জানি না। হঠাৎ আম্মুর ডাকে ঘোর কাটলো আমার। তাকিয়ে দেখে আম্মু দরজার সামনে দাঁড়িয়ে। কিরে, তুই এভাবে মন মরা হয়ে বসে বসে কি ভাবছিস? আম্মুকে কিছু একটা না বললে আম্মু সব বুঝে ফেলবে, তাই বলে দিলাম, এই যে ভাইয়া বিয়ে করে ফেলেছে, এটা নিয়ে মন খারাপ। কেন, বিয়ে করায় মন খারাপের কি আছে? এই যে ভাইয়া বিয়ে করায় এখন সকাল সকাল তোমার ওয়াজটা শুনতে পাই না, এটা ভেবেই মনটা খারাপ হয়ে আছে। দূর পাগল, আয় খেয়ে যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসতেছি। ওকে। আমি মুখটা ধুয়ে নিজেকে স্বাভাবিক করে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি সবাই নাস্তার টেবিলে বসে গল্প করতেছে, আর সাথে কিচেনে আমুর সাথে আর জান্নাত মাথা নিচের দিক দিয়ে মোবাইল টিপতেছে। ভাইয়া দেখতেই আমাকে ডাক দিল। আরে হোসাইন, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি মাথা নেড়ে বললাম, আর সাথীর চেহারা রিয়াকশনটা দেখতে লাগলাম। সাথী স্বাভাবিকভাবেই ওর কাজ করে যাচ্ছে, আর এদিকে জান্নাত আমাকে দেখতেই চোখগুলো টিউবলাইট হয়ে গেল। আমি গিয়ে জান্নাতের পাশে বসে গেলাম। জান্নাত চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। টেবিলে বসতে সবাই নাস্তা করতে শুরু করলো, কিন্তু জান্নাত আমার দিকে এখনো চোখ বড় বড় করে তাকিয়ে। কি হলো জান্নাত, খাচ্ছ না কেন? একদম আস্তে করে বললাম, যেন জান্নাত ছাড়া কেউ শুনতে না পায়। আরে জান্নাত, তোমাদের তো পরিচয় করানো হয়নি। জান্নাত ও আমার ছোট ভাই হোসাইন, আর হোসাইন ও হলো জান্নাত, তোর ভাবির একমাত্র একমাত্র ছোট বোন। হাই। হ্যালো। খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখনই পিছন থেকে কেউ কাশলো। তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। পেছনে ফিরতেই দেখি সাথী। তাই স্বাভাবিক হয়ে বললাম, আরে ভাবি, আপনি এখানে? একটু ছাদে আসলাম তোমার ভাইয়ার সাথে। তাকে দেখি ভাইয়াও আসছে। ও, তাহলে তোমরা থাকো, আমি আসি। কিরে, কোথায় যাচ্ছিস? নিচে যাচ্ছি। আসলি কখন যে আবার চলে যাচ্ছিস? হারছিলাম, কিন্তু তোমাদের রোমান্সের সময় বাধা দিয়ে লাভ নেই। ধুর বোকা, আয়। থাক, আর পাম দিতে হবে না। এনজয় বস।
ভাইয়াকে কিছুই বুঝতে দিলাম না, কারণ এসবে ভাইয়াকে জড়িয়ে লাভ নেই। যা হবে তা আমি নিজেই দেখে নিব। এসব ভাবতে ভাবতে রুমে চলে আসলাম। এসে রুমে ঢুকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম সব কিছু। হঠাৎ কারো পায়েলের আওয়াজ পেলাম। তাকে দেখি জান্নাত ছাদের দিকে যাচ্ছে, তাই ডাক দিলাম, জান্নাত কোথায় যাও? আপনি না বললেন সাথে যেতে, তাই সাথে যাচ্ছি। ছাদে যাওয়ার দরকার নেই, এদিকে আসো। এটা কি আপনার রুম? হুম। রুমটা নজর বুলিয়ে দেখতে লাগলো। আচ্ছা কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতেছি না। আমি নিজেই বুঝতেছি না তোমাকে কি বলবো। আপনি আপুকে ছেড়ে দিয়েছেন, তারপর আপু আপনার ভাইয়াকে বিয়ে করে ফেলেছে। কি হচ্ছে এসব? তুমি কিছু জানো এরকমটা করার কারণটা কি? না ভাইয়া, আমি তো এইসবের কিছুই জানি না। তবে আপু যে কোনো কিছু করতে চাইতেছে এটা আন্দাজ করতে পারতেছি। হুম, কিন্তু কেন করবে এসব? আপনি আপুকে ধোঁকা দিয়েছেন, তাই এসব আপনার উপর প্রতিশোধ নিতে চাচ্ছে না তো? কে ধোকা দিয়েছে তোমার আপুকে? আপনি? আরে আমি জান্নাতকে সত্যটা বলতে গিয়েও বললাম না, যা করার আমাকেই করতে হবে। আচ্ছা তুমি এখন যাও, আর তোমাকে আপুকে এগুলো বলো না, কেমন? ওকে। না, আমাকে সাথে সাথে কথা বলতেই হবে। আর ও এতটা স্বাভাবিক হয়ে চলে কিভাবে, এসব ভাবতে হতেই মাথাটা ব্যথা করতে লাগলো। তাই আম্মুকে ডাক দিলাম, কি রে, এভাবে ডাকতেছিস কেন? মাথাটা ব্যথা করছে, একটু টিপে দাও না। কাল রাত জার্নি করে এসেছিস, তাই এরকম হচ্ছে। একটু ঘুমিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। ঘুম আসছে না। তাহলে মেডিসিন খেয়ে নে। টেনশনে ঘুম আসবে না, তাই মেডিসিন খেয়ে নেওয়াই ভালো, পরে সব কিছু দেখা যাবে। ওকে যাও তুমি। আম্মু চলে গেল, আমি একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙে তাকিয়ে দেখি ভাইয়ার সাথী চেয়ারে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে ভাইয়া বলে উঠল, এখন কি অবস্থা তোর? ভালোই, আমার আবার কি হবে? এখন বাজে কয়টা তাকিয়ে দেখেছিস? দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে, তাই ফট করে উঠে বসলাম। যা ফ্রেশ হয়ে খেয়ে নে কয়েকটা, আমাকে এখন বাইরে যেতে হবে। কেন এখন বাইরে কেন যাবে? একটু কাজ আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আয়। হুম। আর সাথী, তুমি গিয়ে ওর জন্য খাবার রেডি করো। আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেলাম, গিয়ে দেখি ভাবি সব কিছু রেডি করছে। আমি গিয়ে টেবিলে বসে গেলাম, প্লেটটা উল্টে রাখলাম। আমি ভাত দিচ্ছি। থাক, আমি কোনো বেইমানের হাতের খাবার খাই না। হুসাইন, তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল বুঝতেছি কিনা তা তো জানি না, তবে তুমি যে একটা চাল চালতেছো এটা আমি জানি। তুমি ভুল ভাবতেছো। থাক, এখন আপাতত খেতে দিবেন ভাবি? হুম। এখানে কথা বাড়ালাম না, কারণ বাসায় সবাই আছে, তাই খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে চলে আসলাম। তারপর সিগারেট নিয়ে সোজা চলে গেলাম ছাদে। সিগারেট জ্বালিয়ে সমানে টানতে লাগলাম। তখনই পেছন থেকে কারোর কাশির আওয়াজ পেলাম। তাকে দেখি জান্নাত। আরে তুমি? ভাইয়া আপনি সিগারেট খান? হুম, মাঝে মধ্যে, বাস্তবে কিন্তু খাই না। এটা তো খারাপ জিনিস। হুম জানি, তবে মাথায় যখন জ্যাম লেগে যায় তখন এটা চোটাতে সাহায্য করে। মানে? মানে হলো মাথায় যখন টেনশন থাকে তখন এটা খেলে টেনশন ফ্রি হয়। ও, তাও এটা খাওয়া ভালো না। আর আপনি আজ থেকে এটা খাবেন না প্লিজ। ওকে, ট্রাই করব। আচ্ছা নিজের গার্লফ্রেন্ডকে ভাবি ডাকতে কেমন লাগে আপনার? ভালোই লাগে। আপুর জন্য কষ্ট হয় না আপনার? না, কেন? কারণটা বলা যাবে না। ওকে, তা এখন কি করবেন? ঘুমাবো। হো, তাহলে আপনি থাকেন, আমি আসি। আমি গিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে বসে গেলাম। কাজ শেষ করে শুয়ে গেলাম। সকালে কারোর ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখি জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ খুলে ভালো করে তাকিয়ে আমি টাসকি খেয়ে গেলাম, কারণ জান্নাত আজকে শাড়ি পরেছে, আর শাড়িতে যে ওকে এত সুন্দর লাগে তা আমি কখনো ভাবতেও পারিনি। ওহো, জান্নাতের ব্যাপারে তো আপনাদের বলাই হয়নি। জান্নাত সাথীর ছোট বোন, এটা তো জানেন। জান্নাত এবার অনার্সের ছাত্রী, দেখতে হয়তো সাথীর থেকেও সুন্দর, আর চেহারায় মায়াবী ছাপ আছে। যে কোনো ছেলের ক্রাশ হওয়ার যোগ্যতা আছে। দেখতে পুরোই নিষ্পাপ, সারা শরীর একদম পারফেক্ট, হয়তো জিম করে। আর সব থেকে সুন্দর হলো ওর গালের নিচের দিকে তিলটা, হাসলে তিলটা ওকে আরও মায়াবী করে তোলে।
এক কথায় একটা পড়ি। চলুন গল্পে ফিরি। আরে তুমি কফি নিয়ে এসেছো? হুম, আন্টি আর আপু কাজ করতেছে, তাই আমি কফি নিয়ে আসলাম। আর আপনাকে ডাক দিতে আসলাম, অফিসের নাকি টাইম হতে যাচ্ছে। ও হ্যাঁ, আর আজকে শাড়ি পরেছো, কাহিনী কি? আর বইলেন না, আমি নিচের কাপড়ের ব্যাগ বাসায় ফেলে এসেছি, তাই কি আর করব, আপুর একটা শাড়ি পরেছি। ও। ওকে, আমি আসি। আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছিলাম, তখনই ফোন আসলো। তাকে দেখি আব্বু। কি হলো আব্বু, ফোন দিয়েছো কেন? তুই কি বেশি বিজি নাকি? না, কেন? আমাদের অফিসে আয়, একটু কাজ আছে। কেন, কোনো সমস্যা? না, আয় একটু। যাক, কি আর করার। তাই গেলাম অফিসে। গিয়ে ভিতরে ঢুকেই অবাক হয়ে গেলাম। ভাবি, ভাই আর আব্বু অফিসে এসে বসে আছে। আর আমাদের অফিসটাও ভালো করে সাজানো হয়েছে। কি হলো ভাইয়া, আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি? আজকে তোর ভাবিকে অফিসে সবার সাথে পরিচয় করিয়ে দিব। তা আমাকে ডাকার কারণটা কি? এখানে তুই না থাকলে হয় নাকি? আমার অনেক কাজ আছে, আমি গেলাম। চুপ, বসে থাক এখানে। আর অনুষ্ঠান শেষ হলে যাবি একেবারে। ওকে। তারপর আর কি, সবাইকে ডেকে পরিচয় করিয়ে দিল। তারপর সবাইকে অফিসে লাঞ্চ করানোর আয়োজন করানো হলো। খাওয়া দাওয়া শেষ করানোর পর আমি গিয়ে চেয়ারে বসে রইলাম। কিছুক্ষণ পর ভাইয়ের আব্বু এসে আমার সামনে দাঁড়ালো। কি হলো, এবার সামনে এসে দাঁড়ালে কেন? তোকে ছোট একটা কাজ করতে হবে। তোমাদের এভাবে দাঁড়ানো দেখে বুঝে ফেলেছি কিছু একটা করতে হবে। তা বলে ফেলো, কি করতে হবে? তুই একটু তোর ভাবিকে বাসায় পৌঁছে দিয়ে তুই সেখান থেকে তোর অফিসে চলে যাস। তোর মাথা ঠিক আছে? আমাকে তাড়াতাড়ি অফিসে ফিরতে হবে। আরে আমরা তোর বসকে ফোন দিয়ে বলে দিয়েছি তোর যেতে একটু দেরি হবে, তাই যাওয়ার সময় একটু নামিয়ে দিয়ে যাস। তোর বউকে তুই নামিয়ে দিয়ে আয় গিয়ে। আরে এমনিতে বিয়ের কারণে অনেক কাজ জমে আছে, তাই প্রেশারটা একটু বেশি। আর এমনিতেও তুই তোর ভাবির সাথে পরিচয় হসনি, তাই যেতে যেতে পরিচিত হয়ে নিবি, আর ওকে একটু নামিয়ে দিয়ে তুই চলে যাবি। বউ তোমার, তুমিই গিয়ে চিনো। আর আমার এত পরিচয় হয়ে লাভ নেই। পরিচয় হওয়া লাগবে না তোর। সাথীকে বাসায় নামিয়ে দিয়ে যাস, তাহলেই হবে। ওকে, এই একটা চান্স সাথীর সাথে সরাসরি কথা বলার। তাই রাজি হয়ে গেলাম। আমি নিচে গিয়ে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পর ভাবেও গাড়িতে এসে বসলো। তারপর গাড়ি চালাতে লাগলাম। আর কোথায় থেকে শুরু করব ভাবছি। তা বিবাহিত জীবন কেমন লাগছে? ভালোই। আমার কিছু প্রশ্নের উত্তর দিবে? বলো, কি জানতে চাও? গাড়িটা একটা সাইড করে রাখলাম। আচ্ছা, তুমি এই বিয়েটা কেন করলে, তাও আবার আমার ভাইয়াকে? হুসেন, আমি জানতাম না যে ও তোমার ভাই। কেন, আমি তোমাকে আমার ফ্যামিলি ফটো দেখাইনি? আর তুমি তো আমার ভাইকে আগেও দেখেছো। আমরা যে ব্যাচেলার পার্টিটা দিয়েছিলাম, তখন সবার সাথেই তো ভাইয়ের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর ওখানে তো তুমিও ছিলে, তাই না? কিন্তু তখনকার কথা তো মনে ছিল না। আর বিয়েটা হঠাৎ করে হয়ে যাওয়ায় এত কিছু ভাবার সময় পাই নাই। বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে? কয়েকদিনে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। ও, তা তুমি আমাকে তো বলতে পারতে। এমনকি বিয়ের আগের দিন রাতেও আমি তোমার সাথে কথা বলেছি, তাই না? আমি তোমাকে কিভাবে বলবো এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। ও, তুমি আমাকে কথাটা বলতে পারছিলে না, বা কি কথাটাই না শোনালে? দেখো, আমি না চাইতেও সব কিছু হয়ে গেছে। আমি কিছুই জানতাম না, বিশ্বাস করো। বিশ্বাস? তাও তোমাকে? অসম্ভব। হুসেন, আমি চেয়েছিলাম তোমাকে, কিন্তু আমি পারিনি। সাথী প্লিজ, এসব মিথ্যা কথা বলা বন্ধ করো। আমি মিথ্যা বলতেছি এটা তোমার কেন মনে হলো? কারণ আমি সবই জানি সাথী, সো আমাকে মিথ্যা বলে লাভ নেই। মানে? আচ্ছা, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবে সাথী প্লিজ? বলো। আচ্ছা, তুমি ভাইয়াকে বিয়েটা করতে না করলে না কেন? বললে না কেন তুমি অন্য কাউকে ভালোবাসো? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি তখন। বিশ্বাস করো আমাকে হুসাইন। বলতে পারোনি কেন, সেটাই তো জানতে চাইছি। আমি নিজেও জানি না তখন কেন যে বলতে পারিনি। দেখো সাথী, অনেক মিথ্যে বলেছো, আর বলো না প্লিজ। এখন তো সত্যিটা বলো প্লিজ। কিসের সত্যি বলবো? তুমি কেন করেছো এসব? আর আমাদের ভাইদের সাথেই কেন করছো? আমি আবার কি করলাম? হায় রে, ভোলা চেহারা জানো না কি করেছো? না, আমাকে বলে দিতে হবে। বলো, আমি শুনি। আচ্ছা, তোমাদের বিয়ের দিন রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছিলাম,
তখন ভাই আমাকে বলেছিল তোমাদের নাকি লাভ ম্যারেজ। সাথী মাথাটা নামিয়ে ফেললো, কি যেন ভাবতে লাগলো। তুমি ভাইয়ের সাথেও রিলেশন করেছো, আবার আমার সাথেও। প্লিজ একটু বলবে কেন এসব করেছো? কি দোষ ছিল আমার যেভাবে ঠকালে? আর কি মজা পেলে এটা করে? কেন খেলেছিলে আমার মনটা নিয়ে? তুমি একবার বললেও না বিয়েটা করে ফেললে। তা আবার আমার ভাইয়াকেই কি এমন কারণ যার জন্য তুমি এমনটা করছো? কেন করছো এসব? কি লাভ হবে তোমার, বলবে একটু? লাভ নেই এখানে, তবে আমার মনের জ্বালাটা মিটবে। মানে? তোকে তো আমি বোকা মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি মহা চালাক। আমার সব কিছু 2 দিনেই বের করে ফেলেছিস। আমি চেয়েছিলাম কেউ জানার আগে তোদেরকে ফকির বানিয়ে ছেড়ে দেব, কিন্তু আফসোস তুই জেনে গেলি। মানে কি সাথী? আর তুমি আমাকে তুই বা তোকারি করছো কেন? আর কে তুমি? আমাদের ফকির বানাতে চাইছো? ও সরি, আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সাথী সরকার, পিতা ফারহান সরকার। আর আমি এতিম না, আমার বাবা মা আছে। মানে তুমি আমার ছোট চাচার মেয়ে? আমি তোমার ছোট চাচার মেয়ে। তাহলে তো ভালোই। তা তুমি আমাদের ক্ষতি করতে চাইছো কেন? কারণ তোরা আমাদের অনেক বড় ক্ষতি করছিস, তাই আমি তোদের সবাইকে রাস্তায় আনবো। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করনি তাই বলো। ছোট থেকে আমরা দাদা দাদুর আদর পাইনি, আর সব থেকে বড় কথা হলো আমার আব্বু আম্মুকে তোমরা সবাই মিলে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছো। দেখো, তখন তো আর আমরা ছিলাম না। আর যা করেছে দাদা করেছে, এতে আমাদের কি করার আছে? তোমাদের বংশের নাকি একটা রীতি আছে, প্রেম করলে বাসা থেকে বের করে দেয়। আর আমার বাবা প্রেম করে বিয়ে করেছিল, তাই ওনাকে বাবা মা থাকতেও এতিম হয়ে চলতে হয়েছে। বাবাকে আমি এখনো কাঁদতে দেখি, তাই আমি ঠিক করেছি তোদের পরিবারকে আমি রাস্তায় নামাবো। কেন? তোদের বংশের নাম আমি মাটিতে মিশিয়ে দেব, আর কোনো বাবাকে কাঁদতে দিব না। দেখো, এসবের পিছনে তো আমাদের তো হাত নেই, তাই দাদার শাস্তি তুমি আমাদের দিচ্ছ কেন? তোদের রাস্তায় দেখলেই আমার শান্তি হবে। কিন্তু আমি তো তা করতে দিব না। তুই শুধু চুপচাপ দেখবি, কিন্তু কিছুই বলতে পারবি না। আমি সেই ব্যবস্থাও করব। আমি যদি আজকে বাসার সবাইকে তোমার আসল চেহারাটা ধরিয়ে দিই? পারবি না, কারণ তুই জানিস যে এটা করলে সবাই আমাকে বাসা থেকে বের করে দিবে। আর তোর ভাই আমাকে যেই পরিমাণ ভালোবাসে, সেও চলে আসবে আমার সাথে সব কিছু ভুলে। তাও ঠিক। তা ভাইয়াকে বল দিলে? তাও সে আমাকে ভালোবাসবে, কারণ আমি ওর চোখে ভালোবাসার সাগর দেখি। বাহ, মাস্টার প্ল্যানিং করেই আসছো তুমি। ভাইয়াকে এমনভাবে ফাঁসিয়েছো যে ছাড়ানো সম্ভবই না। তা তুমি যা করছো সেটা কি ঠিক? তোমার দাদা যেটা করেছিল সেটা কি ঠিক? দেখো, ওইটা গিয়ে তুমি ওনাকে জিজ্ঞেস করো। ওই কথাটা নিয়ে তুমি আমাদের হয়রানি করবে কেন? তোমরা তো তারই বংশধর, তাই। না, তোমাকে বোঝাতে পারবো না। বোঝাতে এসো না প্লিজ। ওকে, আমি হুসাইন তো আছি, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওকে। তবে সব কিছু করতে এখন অনেক কঠিন হয়ে যাবে, কারণ আমি যে জেনে গেছি তাই। আর তুমি এটা করলে কেন? কোনটা? এই যে আমার সাথেও রিলেশন করলে, আবার ভাইয়ের সাথেও রিলেশন করলে, এটার কারণটা জানতে পারি? আসলে আমি দেখতে চেয়েছিলাম কে বেশি ইমোশনাল প্রেম নিয়ে, কে আমার জন্য নিজেকে কোরবানি দিতে পারে, আর সেটাতে তোমার ভাইয়া সিলেক্ট হয়েছে। ও, তা এত ভালোবাসা পেয়েও সেটার অবমাননা করবে? না, তোমাদের সবার সাথে আমার স্বামীকে টানছো কেন? আরে ও হলো আমার ভালোবাসা, আর তোমাদের সবাইকে রাস্তায় নামানোর প্রধান হাতিয়ার। ও, তাহলে তো অনেক বড় প্ল্যান করে এসেছো তুমি। আফসোস, এখন আর সেটা সফল হবে না, কারণ আমি যে দেওয়াল হয়ে গেলাম। আমি দেওয়াল ভাঙতেও জানি। ওকে, সেটা সময় বলে দিবে। ভাবতেও পারিনি তুই এত কিছু বুঝে ফেলবি। আমিও বুঝিনি তোমরা দুই বোন এতটা খারাপ হতে পারো। মানে তোমরা দুই বোন মিলে এমনটা করতে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। দেখ, জান্নাত অনেক ভালো মেয়ে, ওই সবের কিছুই জানে না। মানে এই প্ল্যান আমি একাই জানি। জান্নাত তো এটাও জানে না যে তোরা আমাদের আত্মীয়। জান্নাত এসবের কিছুই জানে না। ও, তার মানে তুমি গল্পে একাই সৈনিক, আর আমার ভাইয়া তোমার প্রধান হাতিয়ার। ওকে, তাহলে এই যুদ্ধটায় আমি কাউকে শরিক করব না। এই যুদ্ধে আমি একাই সৈনিক। বাহ, গুড। তবে একটা কথা, আমার পরিবারের কারোর উপর যেন কোনো শারীরিক ক্ষতি না হয়। তুই কি পাগল?
আমি কি এখানে মানুষ মারতে এসেছি নাকি? তাও ঠিক, কিন্তু যদি হয় তখন আমার ভিতরের ভিলেনটাকে দেখতে পাবে বলে দিলাম। আরে ধুর, আমি মারবো না তো, শুধু রাস্তায় নামাবো, কারণ ওদের সব অহংকার আমি মাটিতে মিশিয়ে দিব। ওকে, তোমার প্ল্যানগুলো ভালোভাবে হলেই ভালো হয়। আসার সময় একটাও কথা বললাম না। বাসায় এসে ভাবিকে নামিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম অফিসে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ঢুকতেই দেখি সাথী বসে বসে দাদুর সাথে গল্প করছে। মনে মনে ভাবলাম, কি অভিনয় না এটা করতে পারে এই মেয়েটা। এইসব ভাবতে ভাবতেই রুমে চলে গেলাম। রুমে এসে বসে বসে ভাবতে লাগলাম, বাসার কাউকে এটা নিয়ে জানানো যাবে না, তাহলে ভাইয়ের উপরে প্রেশারটা যাবে। এমন আছে দাদু বাসা থেকে বেরও করে দিতে পারে, তাই এটাতে কাউকে কিছু না বলে যা করার আমাকেই করতে হবে। কি করা যায় এটা নিয়ে আমাকে চিন্তা করতে লাগলাম। এটা নিয়ে চিন্তা করছিলাম তখনই জান্নাত হুট করে রুমে চলে আসলো। ভাইয়া, আপনার কফি। থ্যাঙ্কস বলে ওর হাত থেকে মগটা নিয়ে নিলাম। জান্নাতকে দেখে মনে হলো ও আমার অনেক কাজে আসবে। আপাতত কিছু ইনফরমেশন বের করতে হবে। জান্নাত, তোমার কি কোনো কাজ আছে নাকি এখন? না, কেন? তাহলে বসো, একটু গল্প করা যাক। বলেন, কি বলবেন? আমি যে ওই সময় কফি খাই এটা তোমাকে কে বললো? আপু দিয়ে যেতে বললো, তাই দিতে আসলাম। ও, তা তোমাকে তো আজকে পরীদের মতো লাগছে, তা কি তুমি জানো? কি যে বলেন ভাইয়া। শাড়িতে তোমাকে একদম পরীদের মতো লাগছে। কেন জানি এখন তোমাকে দেখতেই মন চাইছে। থাকেন, আমি গেলাম। জান্নাতের মুখ লজ্জায় লাল হয়ে গেল। বলেই চলে যাচ্ছিল, তখনই আমি আবার ডাক দিলাম, জান্নাত একটু শোনো। বলেন। রাতে একটু ছাদে আসতে পারবে? তোমার সাথে কিছু জরুরি কথা আছে। ওকে। একটু মায়াবী সুরে বললাম। যাক, কাজে দিয়েছে। এখন জান্নাতের থেকে কথা বের করতে হবে এইসব ভাবছিলাম, তখন আম্মু এসে খাবারের জন্য ডেকে গেল। খাওয়া দাওয়া করে রুমে এসে একটা সিগারেট টেনে তারপর ছাদে গেলাম। ছাদে কেউ নেই দেখে জান্নাতকে নক করলাম ছাদে আসতে। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভেবে নিলাম কি করব। কিছুক্ষণ পর কেউ পিছনে হাত রাখলো, তাকে দেখি জান্নাত। ভাইয়া কি কিছু ভাবতেছেন? না, ও, তা বলেন, কি বলতে ডেকেছিলেন? আসলে তুমি তো আমাদের পরিবারের সবাইকে চিনো, তাই না? কেন? কিন্তু জান্নাত, তুমি তো তোমাদের পরিবারের কথা আমাকে বললেই না। মানে? মানে তোমাদের পরিবারে কে কে আছে, কে কি করে, মানে তোমাদের ফ্যামিলি ডিটেলস। ও সরি, আসলে আমরা ইউকেতে থাকি, ওইখানের নাগরিক আমরা। আমাদের পরিবারে আমরা 4 জন। আমি, আব্বু আম্মু আর আপনার ভাবি। আমরা বাংলাদেশে এবার ঘুরতে এসেছিলাম, তখনই আপু ঠিক করে ফেলে সে বাংলাদেশে বিয়ে করবে, আর তারপর বিয়েও করে ফেলে। তোমার আব্বু আম্মু বিয়েতে আসেনি কেন? আসলে ইদানিং ব্যবসায় অনেক সমস্যা হচ্ছে, তাই আপু এখন বাসার কাউকেই জানায়নি যে সে বিয়ে করতেছে। ব্যবসার সব সমস্যা মিটে গেল আপু আম্মুকে জানিয়ে দেবে, আর আপাতত আমাকেও বলতে না করেছে। ও, তা তোমার আব্বুর নাম কি? ফাহাদ সরকার। কেন? না, এমনি। আসলে আমি তো কখনো জানতাম না তোমাদের ব্যাপারে, তাই আজকে একটু জেনে নিলাম আর কি। ও, আচ্ছা, তোমাদের কোম্পানির নাম কি? গ্রুপ অফ কোম্পানি। ও ভালো। তা তুমি কি ইউকেতেই ফিরে যাবে নাকি? না, আপাতত দেশেই আছি। আব্বু আম্মু আসলে ওনাদের সাথে দেশে ফিরবো। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, তা আপনি এখন কি করবেন? কি করব মানে? সাথী জান্নাতকে সব বলে দেয়নি তো? মানে এখন কি সিঙ্গেল থাকবেন নাকি মিঙ্গেল হবেন, কোনটা? ও, হাফ ছেড়ে বাঁচলাম। কি করবেন এখন? তোমার মতো একটা মেয়ে পেলে আবার মিঙ্গেল হয়ে যাব। ওকে, খোদা যেন আপনার আশাটা পূরণ করে। তারপর আরও কিছুক্ষণ জান্নাতের সাথে কথা বলে নিচে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে কী করা যায় এটা ভাবতে লাগলাম। অনেক ভেবেচিন্তে একটা উপায় মাথায় আসলো। তারপর মনে মনে হাসতে লাগলাম। সাথী, তুমি যা করতে চাইছো আমি তোমাকে তার 4 গুণ ফিরিয়ে দেব। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম, কারণ কাল সকাল থেকে অনেক কাজ আছে। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো, তাকে দেখি সকাল 6টা বাজে। কি হলো, এত সকালে ডাকলে কেন? তোর ফোন বাজতেছে। ও দাও বলেই ফোনটা ধরলাম। অফিসের বস ফোন দিয়েছিল, জরুরি অফিসে যেতে হবে। কি সমস্যা নাকি হয়েছে ডিলারদের সাথে। কি আর করার, তাই উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম অফিসে। সারাদিন অফিসের ঝামেলা শেষ করে বাসায় আসলাম। তারপর বসে বসে গান শুনছিলাম।
তখনই মনে পড়লো তৌফিকের কথা। তৌফিক ইউকেতেই থাকে, আরও অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার। তাই যা করার ওকে দিয়েই করাতে হবে। তাই ফোনটা বের করে ফোন দিলাম ওকে। একবার রিং হওয়ার পর ফোনটা ধরলো। খিরে মামা, কি খবর? ভালো। তোর কি খবর? কি আর অবস্থা, চলতেছে দিন। শোন, তোকে একটা কাজে ফোন দিয়েছিলাম। কি কাজ? তোকে আমার কিছু ইনফরমেশন বের করে দিতে হবে। কিরকম ইনফরমেশন? একজন লোকের সব ইনফরমেশন বের করে দিতে হবে, এমনি কি তার সম্পত্তিগুলো কার কার নামে আছে সেগুলো পর্যন্ত। কি বলিস মামা, এটা তো অনেক বড় বিপজ্জনক কাজ। তুই পারবি কি না সেটা বল। দেখ হুসাইন, এটা বাংলাদেশ না যে ঘুষ দিয়ে বের করে ফেলতে পারবো। এটা ইউকে। যদি কর্তৃপক্ষ জানতে পারে আমি কারো সম্পত্তি লিস্ট দেখছি বা তার ব্যাপারে ইনফরমেশন এসছে, তাহলে আমার জেল হতে পারে। তার মানে তুই পারবি না, তাই তো? দেখ, আমি সেটা বলিনি। তুই লোকের নাম ঠিকানা পাঠা, আমি দেখতেছি আমার সহপাঠীদের সাথে কথা বলে। ওকে, আমি পাঠাচ্ছি, তুই ওদের সাথে কথা বলে আমাকে জানা। ওকে। আমি ইমেইলে ওকে কোম্পানির নাম ঠিকানা সব কিছু দিয়ে দিলাম। গুগল থেকে আরও কিছু ইনফরমেশন নিলাম, এমনকি ফাহাদ কাকুর ছবিটাও পেলাম। সব কিছু ওকে দিয়ে ল্যাপটপ বন্ধ করে খেতে চলে আসলাম। এসে দেখি সবাই বসে গল্প করছে, তাই আমিও গিয়ে বসে গেলাম। সব টেনশন বাদ দিয়ে মজা করতে লাগলাম। হঠাৎ সাথীর দিকে নজর পড়তে দেখি ও কারোর সাথে ফোনে কথা বলছে। হঠাৎ সাথীও আমার দিকে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলাম। ব্যাস, ওর সব কিছু শেষ, মুখটা শুকিয়ে গেল, আর কি যেন ভাবতে লাগলো। তারপর আমি আবার ওদের সাথে মজা করতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া করে একেবারে রুমে আসলাম। ল্যাপটপটা ওপেন করতে দেখি তৌফিক নক করে রেখেছে। হুসাইন, বের করতে কিছুদিন সময় লাগবে। কীরকম? এই 2 সপ্তাহ খানেক। আসলে বুঝেছি তো, এগুলো সময়ের কাজ। আর এদেশে তো ঘুষ নেয় না, আর যারা নেই তারা অনেক সেফলি কাজ করে, তাই কিছু সময় লাগবে। ওকে, কিন্তু যাই করিস একটু তাড়াতাড়ি, আর এই কথাটা যেন কেউ জানতে না পারে। আরে তুই চিন্তা করিস না, এটা জানাজানি হলে আমারই বিপদ হবে। সো তুই নিশ্চিন্তে ঘুমা। ওকে বলে ল্যাপটপ পাশে রেখে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। নাস্তা করে রেডি হতে লাগলাম অফিসে যাওয়ার জন্য। তখনই আম্মু দরজায় নক করলো। কি রে, রেডি হচ্ছিস? কেন? তুই যাওয়ার সময় জান্নাতকে একটু ড্রপ করে দিবি। কেন, জান্নাত কোথায় যাবে আবার? ওর নাকি একটা জরুরি ক্লাস আছে, তাই ওকে আজকে ভার্সিটিতে যেতে হবে। যাও, গিয়ে রেডি থাকতে বলো। ও রেডিই আছে, তুই যাওয়ার সময় ওকে নামিয়ে দিয়ে যাস, তাই হবে। ওকে। রেডি হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত রেডি হয়ে বসে আছে। ওকে দেখেই মাথাটা চক্কর দিয়ে উঠল। তাকে দেখি জান্নাত আজকে অন্য দিনের চেয়ে অনেক সুন্দর হয়ে সেজেছে। চোখে কাজল, মাথার চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, কপালে টিপটা আরও সুন্দর করে তুলেছে জান্নাতকে। এসব ভাবছিলাম, তখনই জান্নাত চোখের সামনে হালকা করে ওর চুড়ি নাড়া দিল। এতে আমি ভাবনার জগৎ থেকে বাইরে আসলাম। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? না, এমনি। চলো, এমনিতে লেট হয়ে যাচ্ছে। চলেন। তারপর দুজনে গাড়িতে এসে বসলাম। তারপর গাড়ি চালাতে লাগলাম আপন গতিতে। শুনলাম আজকে নাকি আপনার ইম্পর্টেন্ট ক্লাস আছে। হুম। আচ্ছা, তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করি। বলেন। তোমার কি কোনো বিএফ আছে? ভাইয়া, এই দেশে আমরা মাত্র 4 মাস এসেছি, সো এখানে বিএফ থাকা অসম্ভব। তাহলে আজকে কিসের ক্লাস করতে যাচ্ছ? মানে যে মেয়েদের বিএফ থাকে না তাদের তো সাধারণত ইম্পর্টেন্ট ক্লাস থাকে না, তো তোমার আবার কি ক্লাস আছে? ও আসলে আজকে যাওয়ার কারণটা হলো এতদিন যে ক্লাসগুলো মিস করেছি সেইগুলো নোট করতে আনবো, আর সামনে তো এক্সাম, তাই সেটার চার্ট নিতে যাব। বিশ্বাস হচ্ছে না কেন জানি আমার। কেন? মানলাম ক্লাস করতে যাচ্ছেন, তাহলে এত সেজে গুজে কেন? তা একটা মডার্ন মেয়ে হয়ে কপালে টিপ, এটা হজম হচ্ছে না। আসলে একটা মেয়েকে দেখে ভালো লাগলো, তাই আজকে আপুর টিপটা পেয়ে শখ করে একটা লাগিয়ে নিলাম। ও, তা এটা তো বাসাতেও লাগাতে পারতেন, ভার্সিটিতে পড়ে যাচ্ছেন কেন? এমনি দেখি সবাই কি কমেন্ট করে। ও গুড। তা হঠাৎ করে এমন পরিবর্তন করলে মেনে নিতে কষ্ট হয়।
সো এসব করার আগে একবার জানাবেন প্লিজ। ওকে, সামনে গিয়ে ডানা রাখেন। ওকে। আপনি কি এটাতে ভর্তি হয়েছেন? কেন? এটাতে আমি স্টাডি করেছি। তাই নাকি? তাহলে তো আমার আর সমস্যা নাই। মানে? মানে এখন থেকে কোনো সমস্যা হলে আপনি তো আছেনই। আসেন আমার সাথে বলে আমি ওর সাথে গাড়ি থেকে নামলাম। আপনি কি ভিতরে যাবেন নাকি? কেন, কোনো সমস্যা? না মানে আপনি গিয়ে কি করবেন? আপনার সব সমস্যা শেষ করে দিয়ে আসি। ওকে চলেন। ওর একটা বান্ধবী আসলো হঠাৎ করে। কিরে জান্নাত, তোর বোনের বিয়ে শেষ হলো? হুম। আপনি হুসাইন ভাইয়া না? হুম। আরে ভাইয়া কেমন আছেন? আর আপনি এখানে? একটু কাজ আছে তাই আসতে হলো। ওহ ভাইয়া, আপনার একটু হেল্প লাগবে আমার। কেমন হেল্প? আপনি একটু আপনার বন্ধুদের বলে দিবেন যেন আমাকে ডিস্টার্ব না করে। আচ্ছা আসো। ভাইয়া, আপনাদের পরীক্ষা বর্ষে আমরা এসে ভর্তি হই, তাই হয়তো আমাকে চিনতে পারেননি আপনি। কিছু না বলে সোজা ক্যান্টিনে চলে গেলাম। গিয়ে দেখি আমার সবগুলো ফ্রেন্ডসগুলো বসে আড্ডা দিচ্ছে। ওরা হলো বর্তমানে ভার্সিটির বড় ভাই। যাই হোক, ওরা আমাকে দেখেই আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। জান্নাত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরে মামা, তুই এতদিন পর হঠাৎ ভার্সিটিতে? তোদের মনে পড়লো তাই চলে আসলাম। আচ্ছা, আই বস। মামা, আজকে একটু কাজ আছে তাই তাড়াতাড়ি যেতে হবে। চলে যাবি মানে? আর জান্নাতকে সাথে নিয়ে এসেছিস? কাহিনী কি? আসলে জান্নাত হলো আমার কাজিন, সো সবার সাথে আর যাই করিস ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। নাফিস আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে অনেক বড় শখ খেয়েছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? না, এমনি। আচ্ছা ভাবি, আপনি যান, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কেউ যদি করে তাহলে আমাকে বলবেন, তাহলেই হবে। ওই ভাবি কে? নাফিস আমার দিকে তাকালো। আমি ইশারায় সরি বলতে বললাম। ও সরি, মুখ ফসকে বের হয়ে গেছে। জান্নাত, তুমি যাও, আর সমস্যা হলে আমাকে জানিও। ওকে। জান্নাত ঠাস করে আমার দিকে ঘুরে তাকালো। কিরে মামা, কাহিনীটা কি বলতো? কিসের কাহিনী? এই প্রথম তুই কোনো মেয়ের জন্য সুপারিশ করলি। তুই তো এমন ছিলি না। আরে এমনি, ওর যেন সমস্যা না হয় তাই বললাম আর কি। ও, তা তুই জান্নাতকে ভাবি বললি কেন? আরে আমি তো ভাবছিলাম জান্নাতকে হয়তো তুই বিয়ে করবি। না হলে এভাবে কলেজে এসে আমাদেরকে দেখিয়ে বলে যেতিস না যে ওকে ডিস্টার্ব করিস না। একটা ফোন করলেই তো হতো। আরে যাচ্ছিলাম এইখান দিয়ে, ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। আচ্ছা, জান্নাতকে কি আমাদের ভাবি বানানোর মতলব আছে নাকি? নাফিসের কথাটা ভাবতে লাগলাম। আসলে খারাপ কথা বলেনি নাফিস। সাথীর বড় হাতিয়ার হলো আমার ভাইয়া, আর এটাই হলো আমার কমজোরির জায়গা। সাথীকে দমাতে হলে ওর একটা কমজোরির জায়গা রাখতে হবে, নাহলে পরেও শক্তিশালী হয়ে যাবে। আর জান্নাত হলো সেই কমজোরিটা। এমনিতেও আমার একটা হাতিয়ার লাগবে, সো জান্নাতকে হাতিয়ার বানাতেই হবে। এসব ভাবছিলাম, তখনই নাফিসের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কিরে, কি এত ভাবছিস? জান্নাত কি হবে নাকি আমাদের ভাবি? তোর কথাটা ভালো লাগছে, ভেবে দেখব। ওকে মামা, তাই এখন কি করবি? অফিসে যেতে হবে। ওকে, কিন্তু মাঝে মাঝে আসিস। ওকে, আর বাকিগুলো কই? ওরা আজকে আসবে না, তাই আমাকেই সামলাতে হবে। ওকে তাহলে আরেকদিন আসিস। ওকে বলেই সেখান থেকে চলে আসতে লাগলাম। আসার সময় দেখি জান্নাত আমার দিকেই আসছে, তাই আমিও দাঁড়ালাম। কি হলো, কিছু বলবেন? থ্যাঙ্কস উপকার করার জন্য। ওয়েলকাম। আচ্ছা এখন যাই, না হলে অফিসের জন্য লেট হয়ে যাবে। ওকে, কিন্তু বিকেলে যাওয়ার সময় নিয়ে যাবেন। ওকে আসি বলেই সেখান থেকে চলে আসলাম। সারাদিন অফিস শেষ করে বাসায় আসার সময় জান্নাতকে আনতে গেলাম। গিয়ে ফোন দেওয়ার পর জান্নাত নিচে নেমে আসলো। কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে গেল। কেমন কাটলো আজকে? ভালোই। আপনাকে নাকের আগায় রাগ লেগে আছে কেন? এমনি। কেউ কিছু বলেছে? না। তাহলে ভাবে রাগ করে আছেন কেন? এমনি। আচ্ছা, রাগটা কি আমার উপর নাকি অন্য কারোর উপর? আপনার উপর। ও, তাহলে তো আর সমস্যা নেই। ওই আপনি আগে কি কলেজে র্যাগিংয়ের লিডার ছিলেন? না, কে বলেছে আপনাকে?
মিথ্যে বলেন কেন? আপনার ব্যাপারে আজকে সব জেনেছি আমি। কি জেনেছেন? এই ভার্সিটিতে গিয়ে কি কি কাজ করতেন? কি করতাম? এই মেয়েদের র্যাক দিতেন। সব স্যার ম্যাডাম আপনাকে ভয় পেত। যাকে মন চাইতো তাকেই মারতেন। আরও অনেক কিছু। ওই সময় রাজনীতি করতাম, তাই একটু করতাম আর কি। কিন্তু এগুলো আপনাকে কে বলেছে? কে বলেছে সেটা আপনাকে বলতে যাব কেন? আমার এত গুণ গাইলো, তাকে দেখবো না একবার? থাক, দেখতে হবে না। আরে ওই সময়ের কথা বাদ দেন, এখন তো এসব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি, তাই না? তা ঠিক। আপনার কপালের টিপটা কোথায়? ফেলে দিয়েছি। কেন? নষ্ট হয়ে গেছে তাই। ও, তবে টিপার শাড়ি পরলে আপনাকে অসম্ভব সুন্দর লাগে। ও তাই নাকি? তাহলে আজকে রাতে পরে ট্রাই করব। কোনটা বলেন? এটা আপনার ইচ্ছে। ওকে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। তারপর গাড়িটা পার্ক করে ভিতরে আসলাম। এসে দেখি ভাইয়া ওরাও চলে এসেছে, আর দাদু সবাইকে নিয়ে গল্প করছে। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? মাথাটা ব্যথা করছে তাই চলে আসছি। ও, তা মেডিসিন খেয়েছিলি? আম্মু, তুমি একটু এসে মাথাটা টিপে দিয়ে যাও তো। তুই গিয়ে ফ্রেশ হ, আমি আসতেছি। ওকে বলে উপরে চলে গেলাম। রুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে খাটে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আম্মু এসে মাথাটা টিপে দিয়ে গেল। তারপর হালকা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি জান্নাত সামনে দাঁড়িয়ে, তাও শাড়ি পরে আর কপালে ছোট্ট একটা টিপ। মনে হচ্ছিল কোনো এক পরী আমার সামনে দাঁড়িয়ে আছে আর মুচকে মুচকে হাসছে। ওই আপনার ঘুম ভাঙছে? কেন? এত কষ্ট করে পড়ছি আর আপনি নাকি এখানে পড়ে ঘুমাচ্ছেন? সরি, মাথাটা একটু ব্যথা করছিল, তাই আর কি একটু ঘুমিয়েছিলাম। এখন কি অবস্থা? ভালোই। আজকে সবাই প্ল্যান করতেছে বাইরে ডিনার করবে। কোনটা বলে? ভালোই। তাহলে আর কি উঠে রেডি হয়ে নেন, না হলে আন্টি এসে ঢাকিয়ে রেডি হতে পাঠাবে। কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে উঠে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত চলে গেছে, তাই রেডি হয়ে ছাদে গিয়ে দাঁড়িয়ে সিগারেট দৌড়িয়ে টানতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠল, টেনশন কি বেশি হয়ে গেছে? পেছনে ফিরে দেখি সাথী দাঁড়িয়ে আছে। না, প্ল্যান করছি। আমি তো আর আগে থেকে প্ল্যান করিনি, তাই এখন একটু ভাবছি আর কি। লাভ নেই। সেটা সময় না হয় বলবে। ও ভালো কথা, তোমাকে নিচে ডাকতেছে। বাসার সবাই নাকি আজকে বাইরে ডিনার করবে, তাই তোমাকে রেডি হতে বলেছে আম্মা। আমি রেডি হয়ে আছি। ও তাহলে তো ভালোই। আচ্ছা আমি এখন আসি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সিগারেট টানায় মন দিলাম। সিগারেট শেষ করে রুমে এসে মোবাইলটা নিয়ে নিচে গেলাম। মোটামুটি সবাই রেডি। আমি গিয়ে ভাইয়ের পাশে বসে গেলাম। কি রে, তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি? তা হঠাৎ করে এমন অদ্ভুত ডিসিশন নিলা যে? কোন ডিসিশন? এই যে আজকে বাইরে খেতে যাওয়ার প্ল্যান। আরে আজ দাদুর সাথে বাজি লেগেছিলাম আর বাজিতে হেরে গিয়েছি, তাই শর্ত অনুযায়ী সবাই মিলে আজ বাইরে খেতে যাব। কিসের বাজি? আমি বলেছি তোর ভাবির হাতের রান্নার স্বাদ ভালো না, আর দাদু বলেছে। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আচ্ছা, তোমাদের কি আর কাজ নেই এসব বাজি লাগা ছাড়া? আছে, কিন্তু সেগুলো শেষ। মনে মনে ভাবতে লাগলাম, আরও মাথায় উঠাও বড় বউকে। তারপর যখন আছাড়টা দিবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। আর দাদুর উপর রাগটা উঠতেছে। কি দরকার এত আদর করার? বুড়ির জামাইয়ের কারণে আজকে এই সমস্যাটায় পড়তে হয়েছে। কিরে হোসাইন, কি এত ভাবতেছিস? বাস আসলে সেটা কিভাবে নিব? কি? না কিছু না, আব্বুর সাথে কথা বলছিলাম, তখনই। কিরে, কি করবি না? ও ভাইয়া, তুমি? তা কি করবি না বলতেছিলি? ভাবি জিজ্ঞেস করছিল বিয়ে করব কি না। আমি বললাম সময় হলে করব না হয়। ও, তা আজকে কি তোর অফিস আছে নাকি? কেন? শুক্রবারেও অফিস করা শুরু করলি নাকি? আজকে শুক্রবার। ফ্রেশ হয়ে নিচে আই, সবাই একসাথে নাস্তা করব। তোমরা যাও, আমি আসছি বলে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম, তখনই মোবাইলটা টুম করে উঠলো। মোবাইল নিয়ে তাকিয়ে দেখি সাজ্জাদ টেক্সট দিয়ে রেখেছে, ভাইয়া আজকে রাত 8টায় মুজিবনগর পার্কে চলে আসবেন। ওকে বলে মোবাইলটা রেখে দিলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। ও আসছিস,
আয় বস এখানে। হুম বলে আব্বুর পাশে বসে গেলাম। শুনলাম তুই নাকি কোন মেয়েকে পছন্দ করিস, তা কে সে? আচ্ছা একজন, সময় হলে বলবো। এবার তো তোর বিয়ে করার পালা, তো বল কবে মেয়েকে আমাদের দেখাবি? নাস্তা খাবো না, চলে যাব। আচ্ছা খা। তারপর নাস্তা করে উপরে চলে আসলাম। রুমে বসে বসে গান শুনছিলাম, তখনই দরজায় জান্নাত নক করলো। আসতে পারি? থাক, আসার দরকার নাই। জান্নাত একটা হাসি দিয়ে ভিতরে চলে আসলো। তা এই সময় কি মনে করে? আপনি আমাকে ওই দিন মিথ্যে বলেছিলেন কেন? কোন দিন? আপনার নাকি গার্লফ্রেন্ড নেই, তা আজকে সবার সামনে তো ঠিকই বললেন আপনার গার্লফ্রেন্ড আছে। আপনি সত্যি একটু সহজ সরল। জান্নাতের কথা শোনার মুখের অবস্থা দেখে আমি হাসি থামাতে পারলাম না, তাই ওর সামনেই হু হু করে হেসে দিলাম। জান্নাতের মুখটা কিছুক্ষণের মাঝেই আগুনের মতো লাল হয়ে গেল আর আমার দিকে অগ্নি চোখে তাকালো। কি হলো, হাসতেছেন কেন? আপনার কথা শুনে। কেন, আমি আবার কি বললাম? আপনি জানেন আমার গার্লফ্রেন্ড নাই, তারপর এসে জিজ্ঞেস করতেছেন। নাস্তার টেবিলে যে বলে আসলেন। সেটা বলেছি মিথ্যে, কারণ এই কথাটা না বললে না ওরা ভাইয়ের মতো আমাকেও ধরে বিয়ে করিয়ে দেবে। সত্যি বলতেছেন তো? হুম। কথাটা যেন মনে থাকে। আর বিকেলে কি ফ্রি আছেন? না, তবে সন্ধ্যায় ফ্রি আছি। ওকে, তাহলে আমি এক জায়গায় যাব, আর আপনাকেও নিয়ে যাব কোথায়? একজনের সাথে পরিচয় করিয়ে দিতে। ওকে, কিন্তু আমাকে 7:30টায় ছেড়ে দিতে হবে। কেন? একজনের সাথে ছোট্ট একটা মিটিং আছে তাই। ওকে। আমি আবার গান শুনে মন দিলাম। সারাদিন শেষ হয়ে গেল। সন্ধ্যায় রেডি হয়ে নিচে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে হালকা মেকআপে। মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। আসেন। তারপর জান্নাতের বলা অনুযায়ী গাড়ি চালাতে লাগলাম। কোথায় যাচ্ছি? বললাম না, একজনের সাথে পরিচয় করিয়ে দেব। ওকে বলেই চুপচাপ করে গাড়ি চালাতে লাগলাম। অবশেষে জান্নাত একটা পুরনো বাড়ির পিছনে গাড়ি থামাতে বলল। আমি কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে আসলো। জান্নাত ওদেরকে দেখে এগিয়ে গেল, তাই আমিও ওর পিছনে গেলাম। এই যে, ও হলো নীল, আমার বেস্ট ফ্রেন্ড। আর নীল, ও হলো তোদের দুলাফাই। হাই ভাইয়া। হ্যালো। জান্নাতের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কি বললো? আমার মাথাটা ঘুরতে লাগলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, তাও নিজেকে সামনে নিলাম। আচ্ছা শোনো, ওর একটা হেল্প লাগবে, তাই তোমার সাথে দেখা করতে চেয়েছে। হ্যাঁ বলো ভাই, তোমার কি সমস্যা? আসলে ভাইয়া, আমি গ্রামের ছেলে, শহরে পড়তে এসেছি। আমার শহরে কোনো রিলেটিভ নেই, তাই থাকার জন্য ম্যাচটাই আছে। কিন্তু ম্যাচে নাকি জায়গা নেই। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ম্যাচে জায়গা আছে, কিন্তু বড় ভাইয়া তা আটকে রেখেছে। হুম ভাইয়া, আপনি যদি একটু ওনাদের বলে দিতেন তাহলে আমার থাকার জায়গাটা হয়ে যেত। আমি ওর কথা শুনে আমি জান্নাতের দিকে তাকালাম। জান্নাত ইশারায় অনুরোধ করলো, ওকে তুমি কালকে নাফিজের সাথে দেখা করো, তাহলেই হবে। থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম। আর আমাকে এখন যেতে হবে, আমি আসি। ওকে ভাই, ভালো থাকবেন। বলেই জান্নাতকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। গাড়িতে এসে গাড়ি নিয়ে বাসার দিকে ছুটতে লাগলাম। একটা কথাও বললাম না। সরি, আসলে ওর সামনে আপনাকে আমার স্বামী বানানোর কারণে। বানানোর কারণটা কি? আসলে ও আমাকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু আমি ওকে ওই নজরে কখনো দেখিনি। তাই এই চান্সে সব সমস্যার সমাধান করে দিলাম। এখন থেকে আর আমাকে পছন্দ করবে না। আমিও সব ঝামেলা থেকে বেঁচে গেলাম। ও, একজনের কাছ থেকে বাঁচতে গিয়ে আর একজনকে স্বামী বানিয়ে ফেললেন। ভালো করেছি। এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আপনি কোথায় যাবেন সেখানে যান। ওকে বলে আপন মনে গাড়ি চালাতে লাগলাম। তারপর জান্নাতকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার ছুটলাম সেই মুজিবনগর পার্কের কাছে। সেখানে পৌঁছে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখলাম সাজ্জাদ আর নিলয় ভাই আসছে। তারপর তারা আমাকে নিয়ে একটা বাসার ভেতরে চলে গেল। হোসাইন, তোমার ব্যাপারে সব বলেছে সাজ্জাদ আমাকে। ভাই, আপনার শুধু আমাকে ইনফরমেশনগুলো দিবেন, আপনাদের টিমের বদনাম হতে দিব না, আমি ওয়াদা দিলাম। আর ওই মেয়েটাও জানবে না যে আমি ওর সব প্ল্যান জেনে গেছি। খেলাটা নিচে গিয়ে খেলবো।
তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমাকে সব হেল্প করব আমরা। কিন্তু দেখো, এটা যেন কোনোভাবে লিক না হয়ে যায়। এটা আমার দায়িত্ব। আজ থেকে আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আর আপনাদের কোনো হেল্প লাগলে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন উঠি, অনেক কাজ আছে। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এভাবে কেটে গেল কয়েকদিন। একদিন সকালে ঘুম ভেঙে গেল ফোনের চিল্লানিতে। তাকে দেখি সেই প্রাইভেট নাম্বার, মানে সাজ্জাতের কল। তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। বল কি হয়েছে? তোমাকে মেয়েটার সব ইনফরমেশন পাঠিয়েছি, চেক করে নাও। ল্যাপটপ নিয়ে চেক করে দেখলাম সব কিছু এসেছে। ওকে। ওকে, আর দেখো এটা যেন ফাঁস না হয়। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর ঘুম থেকে উঠে নিচে গিয়ে নাস্তা করে আসলাম। রুমে এসে দেখি মোবাইলে অনেকগুলো কল এসে আছে। তাকিয়ে দেখি তৌফিকের কল, তাই তাড়াতাড়ি কল ব্যাক করলাম। রিং হতেই কল রিসিভ করলো। হুসাইন, ইমেল চেক কর। ওকে বলেই কলটা কেটে দিলাম। তারপর ইমেলগুলো দেখতে লাগলাম আর অবাক হয়ে গেলাম। প্রথমে দেখতে লাগলাম তৌফিকের ইমেইলগুলো। ছোট চাচার সব সম্পত্তি তার 2 মেয়ের নামে, আর ওদের কোম্পানির মালিক হলো জান্নাত সরকার। মোটামুটি ভালোই সম্পত্তি আছে ছোট চাচার, তবে সাথী থেকে জান্নাতের নামেই সম্পত্তি বেশি। সবগুলো কাগজ বের করে দেখার পর গেলাম সাজ্জাতের ইমেইলগুলোতে। প্রথমে নজর পড়লো ওর কল লিস্টে। তাকে দেখি ভাইয়ের নাম্বারে অনেকগুলো কল দেয়া। তারপরে নাম্বারটা চোখে পড়তেই চমকে গেলাম, কারণ সেই নাম্বারটা হলো আমাদের কোম্পানির ম্যানেজার। তারপর গেলাম সাথীর ইমেইল লিস্টে। গিয়ে আমি আরও চমকে যাই। তাদের কথাবার্তা দেখে আমি বুঝতে পারলাম ওরা দুজনে হয়তো ফ্রেন্ড, আর আমাদের কোম্পানির একটা বড় অ্যামাউন্ট লিখিয়ে নিবে। আরও নিচে যেতে দেখলাম আমাদের কোম্পানির পিছনে 20 একর জমি লিখিয়ে নেওয়ার প্ল্যান করছে, তাও খুব শীঘ্রই। আমি অবাক হয়ে যাই ওর মেসেজগুলো দেখে। তারপর কি করব সেটা নিয়ে ভাবতে লাগলাম। অবশেষে কোনো উপায় না পেয়ে আমি একটা প্ল্যান করলাম। তারপর আমি ফোনটা হাতে নিলাম, নিয়ে কল দিলাম নাফিসকে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। কিরে মামা, এখন কল দিলি? শোন, কিছুদিনের জন্য তোদের সবার কাজ আছে। কি কাজ? তোরা আজ থেকে আমাকে কিছু কাজ করে দিতে হবে। তোদের পুরো মাসের খরচ আমি দিব, এটা নিয়ে চিন্তা করিস না। আরে কি বলিস মামা, বল তোর কি হেল্প লাগবে? শোন, তোরা সবাই আড্ডাখানায় চলে আয়, আমি কিছুক্ষণের ভিতরেই আসছি। বলে ফোনটা কেটে দিলাম। তারপর রেডি হয়ে চলে গেলাম সেখানে। গিয়ে দেখি সবাই এসে গেছে। বল মামা, তোর কি হয়েছে? তোদের সবার কিছু হেল্প লাগবে আমার। কেন করাচ্ছি বা কী কারণ, এগুলো কেউ জানতে চাইবে না। ওকে, কিন্তু তোর যে একটা কিছু হয়েছে সেটা বুঝতে পারতেছি। তোর কি হেল্প লাগবে শুধু বলিস, তাহলেই হবে। ওকে, আর একটা কথা, এই কথা যেন কেউ না জানে, আর কাজটা একেবারে সিক্রেট। ওকে, তুই চিন্তা করিস না। তারপর ওখান থেকে চলে আসলাম বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঘুমিয়ে নিই। খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকালে উঠলাম একেবারে, তাকে দেখি জান্নাত দাঁড়িয়ে হাতে একটা বালিশ নিয়ে। কি হলো, হাতে বালিশ কেন? আপনাকে দিতে এসেছি। কেন? ওই সুতার কাজ শিখেছি, আর তাই আজকে একটা বালিশে আর্ট করেছি, তাই প্রথমটা আপনাকে দিতে এসেছি। দেখি কি আর্ট করেছেন। বালিশটা হাতে নিয়ে নিলাম। তাকে দেখি প্রথমে একটা লাভ আঁকা, তার ভেতরে আমার নামটা সুন্দর করে লেখা। ধন্যবাদ। ধন্যবাদ দিলে হবে না, এত কষ্ট করেছে তার জন্য ট্রিট লাগবে। ওকে, বলে কবে ট্রিট নেবেন? একটু পরে বাইরে যাব, আমি তখনই নেব। কিন্তু আমার তো কাজ আছে। আপনি না হয় যাওয়ার সময় টাকা নিয়ে যাবেন। কি? যান, লাগবে না আপনার ট্রিট। আচ্ছা দেখি যাওয়া যায় কিনা। দেখি না, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিন, তারপর দুজনে একসাথে বের হব। ওকে, হালকা হাসি দিয়ে বললাম। তারপর উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে চলে গেলাম নিচে। জান্নাতকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ফোন দিলাম নাফিসকে। ফোনটা রিসিভ করলো। বল মামা। কাল সকালে একজনকে কিডন্যাপ করতে হবে। কাকে? আমাদের কোম্পানির ম্যানেজারকে। কেন? কালকেই না হয় জানতে পারবে সোনা। এখন শোন কি করতে হবে। কাল সকালে ব্যাস, তারপর ওকে নিয়ে গুদাম খানার পিছনে নিয়ে আটকে রাখবি। তারপর আমি বাকিটা বুঝাবো।
তুই চিন্তা করিস না, আমি বাকিটা দেখতেছি। শোন, ও যেন কাউকে কল দিতে না পারে, আর কেউ যেন না দেখে কাজটা করার সময়। ওকে। কথা শেষ হতে না হতেই দেখি তৌফিক নক দিয়েছে। কিরে, কি খবর? ভালো। মামা, তোর তো আর একটা কাজ আছে। কি কাজ? ফোন দে বলছি। কিছুক্ষণ পর তৌফিক কল দিল। বল এবার কি কাজ? আচ্ছা, আমি যার ইনফরমেশন এনেছি তার সব সম্পত্তি আমার নামে লিখে আনতে চাই। তুই ওনার সব সম্পত্তির একটা উইল বানাতে পারবি? মামা, তোর মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আরে, এটা করতে গেলে হাজারো ঝামেলার মোকাবেলা করতে হবে। আর সব থেকে বড় কথা হলো, ওনার সম্পত্তির আগে থেকেই একটা উইল আছে। সেটা হলো ওরা এক বোন আরেক বোনকে সম্পত্তি দিতে পারবে, বাইরের কোনো লোককে না, এমনকি তার স্বামীকেও না। তাই নাকি? আমার ছোট চাচা তো হেভি ব্রেনি লোক, শালা হিটলার হওয়ার যোগ্য। তাই এই চিন্তা বাদ দে। ওকে, তুই একটা কাজ কর, বড় বোনের সব সম্পত্তি ছোট বোনকে লিখে দিয়েছে এমন একটা উইল কর। ওকে, কিন্তু তার জন্য ছোট বোনের একটা সিগনেচার লাগবে। তুই কাগজটা পাঠা, আমি বাকিটা দেখছি। আমি উকিলের সাথে কথা বলে সব জানাচ্ছি। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর আব্বুর রুমে গেলাম, আব্বুর চেকবুক নিয়ে নিলাম। তারপর সেটাতে কিছুটা কারসাজি করে বারান্দায় গেলাম, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিরে, কিছু বলবি? আমার কিছু টাকা লাগবে। তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে চেকবুক এনে দে, আমি সাইন করে দিতেছি। ওকে বলেই রুমে যাওয়ার অ্যাক্টিং করে আবার চেকবুক আর আমার প্ল্যান করা কলমটা নিয়ে বারান্দায় আসলাম। তারপর আব্বু টাকার অ্যামাউন্ট দেখে সাইন করে দিল। কিরে, মাত্র 40,000 টাকার জন্য আমার কাছে আসলি কেন? কাল বিকালে সবার পার্টি আছে, আর আমার ক্রেডিট কার্ডের টাকাও শেষ হয়ে এসেছে, আর এখনো স্যালারি পাইনি, তাই বেকারদের মতো তোমার কাছ থেকে টাকা নিতে হলো। ওকে। আমি চেকবুকটা থেকে 2টা চেক পেপার ছিঁড়ে আনলাম। তারপর চেকবুকটা আব্বুর রুমে রেখে আমার কলমটা আমার সাথে নিয়ে রুমে চলে আসলাম। আসলে চেকবুকটায় অনেক বড় খেল খেলে নিয়েছি। আমি যে চেকটায় সাইন করিয়েছি তার নিচেরটায় 15 লাখ টাকার একটা অ্যামাউন্ট ছিল, আর এটার সব সফল হলো আমার কলমের, কারণ এটার পাওয়ার একটাই, উপরের পেজে যা লিখবে তার নিচেরটাও হুবহু উঠে যাবে। তা এখন 2টো চেকই আমার হাতে, আর কাল সকালে শুরু হবে একটা ঝামেলা। এসব শেষ করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে হালকা কিছু মুখে দিয়ে রুমে চলে আসলাম। তারপর রুমে শুয়ে শুয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ফোনে চিল্লানিতে ঘুম ভাঙলো, তাকে দেখি নাফিস ফোন দিয়েছে, তাই তাড়াতাড়ি উঠে ফোনটা রিসিভ করলাম। কিরে, ঘুম ভাঙছে? তা কাজটা হয়েছে মাম্মা? শালারে গুদামে আটকায় রাখছি, তুই আয়, আমি আছি এখানে। ওকে বলে ফোনটা কেটে দিয়ে চলে গেলাম ওয়াশরুমে। সকাল সকাল রেডি হয়ে চলে আসতে দেখে আম্মু ডাক দিল। কিরে, কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে আজকে পার্টি আছে, তাই এখন একটু যেতে হবে। কিন্তু অফিসের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? সেখান থেকে অফিসে চলে যাব, আসি এখন, বাই বলেই বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর সোজা চলে গেলাম গুদাম ঘরে, গিয়ে দেখি নাফিস বসে আছে। আমাকে দেখে নাফিস আসলো। আচ্ছা, একে এখানে আনার কারণটা কি বলতো? বলতেছি, আগে বল ওই শালা কোথায়? ভিতরে বেঁধে রেখেছি। ওকে আয়, তোকে সব খুলে বলতেছি। নাফিসকে নিয়ে গিয়ে একটা টুলে বসলাম। বল, কাহিনী কি? শোন তাহলে। নাফিস প্রথম থেকে সবকিছু খুলে বললাম। এবার বুঝলি তো? শালাকে আগে মারবো, তারপরে তোর বাসায় গিয়ে তোর ভাবিকে মারবো। আরে পাগল থাম, ও তো প্রথমত আমার ভাবি, তারপর আমার চাচাতো বোন, আর ওর রাগ করাটা স্বাভাবিক। তাই বলে তোদেরকে এভাবে নিচে নামানোর প্ল্যান করতেছে? আর আমি ওর সব রাগ ভেঙে দিব, তুই দেখিস। ওকে ভাইয়ের একটা লক্ষ্মী বউ বানাবো আমি। ওকে, তুই শুধু বলবি কি করতে হবে, বাকিটা আমি দেখে নিব। চল গেমের প্রথম পর্বটা খেলে যাই, তারপর দুপুরে বাকিটা খেলবো। আচ্ছা আই। আসলে আমাদের ম্যানেজার একজন ইয়াং ছেলে, বয়স আমার সমান বা তার একটু বড়। রুমে ঢুকতে আমার দিকে তাকালো। অনেক মেরেছে হয়তো নাফিস, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। স্যার দেখেন না, ওরা সবাই মিলে উঠিয়ে এনেছে, আমি কিছুই করিনি। ওরা কে বা কারা আমি তাও জানি না। আমি ওদেরকে বলেছি তোকে উঠিয়ে আনতে। কি? শালা, আমাদের কোম্পানিতে কাজ করিস
আবার আমার বাবার ক্ষতি করতে লেগে আছিস? সাথী তোকে কত দিবে বলে শোক করাচ্ছে? স্যার কে সাথী? আচ্ছা, মনে পড়তেছে না? তাহলে এগুলো দেখ। বলে ওদের কথার কিছু রেকর্ডিং চালু করলাম। ম্যানেজার শুনে বড় সড়ো ধাক্কা খেলো, তারপর মাথা নিচু করে বসে গেল। কি হলো, এবার চিনতে পেরেছিস? স্যার প্লিজ, এসবে আমার কোনো দোষ নেই। ম্যাডাম আমাকে টাকার লোভ দেখে হিসাব করতে বলেছে। বুঝলাম, তা কত দিবে বলেছে? বলেছিল 10 লক্ষ টাকা দিবে আর চাকরিতে রাখবে সারা জীবন। ও, তাহলে 15 লক্ষ টাকা তো তোর জন্য অনেক বেশি, তাই না? একটা কাজ কর, তুই এখন ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে বলবি 15 লক্ষ টাকার চেক পাঠাচ্ছি, সেটার ক্যাশ যেন দিয়ে দেয়। কেন স্যার? তুই আজ থেকে আমাদের হয়ে কাজ করবি, আর এই টাকাটা তোর অ্যাডভান্স। কথাটা শুনে ছেলেটার মুখটা ঝলমল করে উঠল, কিন্তু ও জানে না আমি কি ভাবছি। ওকে স্যার, আপনি যা বলবেন তাই করব। আপাতত ফোন করে ব্যাংকে ফোন করে বল টাকাটা দিয়ে দিতে। কিন্তু স্যার এটার জন্য তো চেক লাগবে। চেক আছে আমার কাছে, তুই শুধু ফোন করে বললেই হবে। আমার ফোন তো ওরা নিয়ে গেছে। নাফিজার ফোনটা এনে আমার হাতে দিল। নে, এবার ফোন কর। হাত তো বাঁধা। সমস্যা নেই, আমি কল দিচ্ছি, তুই শুধু কথা বল। তারপর ব্যাংক ম্যানেজারকে কল দিয়ে ফোনটা ওর কানে ধরলাম। ফোন রিসিভ করার পর ছেলেটা বলল লোক গেলে টাকাটা দিয়ে দিতে। তারপর আমি ফোনটা কেটে দিলাম। তারপর নাফিসকে নিয়ে বাহিরে চলে আসলাম। পিছন থেকে ছেলেটা ডাকছিল আর বলছিল, স্যার আমি তো এখন আপনাদের দলে, আমাকে ছেড়ে দিন এবার। কিছু না বলেই বাহিরে চলে আসলাম আমরা। ছেলেটাকে কি ছেড়ে দিব? তুই কি পাগল? আরে ওকে দিয়েই তো আমাদের সব প্ল্যান করতে হবে। ওকে ছাড়লে সব কিছু শেষ হয়ে যাবে। এখন তুই শুধু ওকে দেখে রাখবি আর মোবাইলটা বন্ধ করে রাখবি। আর এই নে চেকটা। চেক দিয়ে আমি কি করব? চেকটা নিয়ে টাকা তুলে নিয়ে আসবি, আর এমন লোককে পাঠাবি যেন ওদেরকে কেউ না চিনে, আর মুখ যেন সহজে কেউ দেখতে না পায়। ওকে, তুই চিন্তা করিস না। শোন, আমি এখন অফিসে চলে যাই, দুপুরে এসে আর একটা খেল খেলবো। ওকে। আর ওর দিকে কড়া নজর রাখিস, আর মারিস না, আর পালাতে যেন না পারে ওই দিকে খেয়াল রাখিস। বলেই চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে কাজ করছিলাম, তখনই মোবাইলে কল আসলো। তাকে দেখে জান্নাত কল দিয়েছে, তাই ফোনটা রিসিভ করলাম। আপনি কোথায়? অফিসে। কেন? সারা সকাল আপনাকে কোথাও খুঁজে পাইনি, তাই ফোন দিলাম। আমাকে খুঁজতেছিলেন কেন? এমনি আপনাকে দেখতে মন চাইতেছিল তাই। ও, বিকেলে বাসে আসলে মন ভরে দেখে নিন কেমন। সারাটা দিন না দেখে থাকতে হবে? হুম, আমি কি আপনার প্রিয় কেউ হয়ে গেছি নাকি? এটা মনে হলো কেন? না, যেভাবে বললেন সারাদিন না দেখে থাকতে হবে, তাতে কি বুঝবো বলেন? এত বেশি বোঝার দরকার নেই। আপনি এখন একটু ভার্সিটিতে আসতে পারবেন? কেন? এমনি আজকে ক্লাস করতে মন চাইতেছে না, তাই আপনাকে নিয়ে ঘুরতে বের হব। কিন্তু দুপুরে তো আমার কাজ আছে। ওই এত কাজ কাজ করেন কেন? আমি কি আপনাকে সারাদিন আটকে রাখবো নাকি? ওকে, আমি আসছি বলেই ফোনটা রেখে দিলাম। তারপর অফিস থেকে বেরিয়ে চলে গেলাম ভার্সিটির সামনে। গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। বলুন, কোথায় যাবেন এই দুপুরে? আজকে আপনার পছন্দের জায়গায় যাব। আমার পছন্দের জায়গা মানে? মানে আপনার পছন্দের জায়গায় আমি আর আপনি গিয়ে ঘুরে আসব। আমার পছন্দের জায়গাটা সন্ধ্যায় খুব ভালো সাজে, এখন কোনো কিছুই পাবো না। ওকে, তাহলে সন্ধ্যায় যাব। আপাতত চলেন, হালকা কিছু খেয়ে নেই, সকাল থেকে কিছুই খাইনি। কিছু খাননি কেন? আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তারপরে আপনাকে খুঁজতে গিয়ে ভার্সিটির টাইম হয়ে গিয়েছিল, তাই খাওয়ার সময়টাই পাইনি। ও, আছেন তাহলে কোথাও গিয়ে খেয়ে নিই। চলেন। সকাল থেকে এখনও কিছু খাইনি, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া ভালো। তারপর দুজনে গেলাম একটা রেস্টুরেন্টে, হালকা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এবার বলেন আমাকে কেন সকালে খুঁজছিলেন? বলা যাবে না। ওকে, তাহলে চলেন, আপনাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমাকে একটু অফিসে যেতে হবে। ওকে চলেন। তারপর জান্নাতকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসতে লাগলাম। তখনই ফোনটা বেজে উঠলো। তাকে দেখি নাফিস ফোন দিয়েছে, তাই গাড়িটা সাইড করে ফোনটা রিসিভ করলাম। বল। মামা, টাকাটা তুলে আনছি। ওকে, তোর কাছে রাখ, আমি বিকেলে আসতেছি। ওকে। তারপর আবার গাড়ি চালাতে লাগলাম। তখনই জান্নাত বলে উঠলো, কে ফোন দিয়েছিল? কলিগ। ও। তারপর সোজা জান্নাতকে নিয়ে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম অফিসে। হাতের সব কাজ শেষ করে বসকে সব বুঝিয়ে দিয়ে 2টার দিকে অফিস থেকে বেরিয়ে গেলাম। সোজা চলে গেলাম গোদামে।
গিয়ে দেখি নাফিস বসে আছে। আমাকে দেখে উঠে আসলো। কিরে, কি অবস্থা ছেলেটার? বেঁধে রেখেছি। আয়, লাস্ট ম্যাচ খেলে দিয়েই যাই। চল। ভাই আপনি কি চাইতেছেন বুঝলাম না তো। তুই আর একটা কাজ করলেই তোকে ছেড়ে দিব। কি কাজ? তুই এখন সাথীকে ফোন দিয়ে বলবি যে তুই আর চাকরিটা করবি না। যদি বলে কেন, বলবি কারণটা সন্ধ্যায় জানতে পারবেন। এটা বলার পর তোকে 15 লাখ টাকা দিয়ে দিব। এই টাকা নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যাবি। ওকে। ওর মোবাইলটা আবার অন করলাম, তারপর সাথীকে কল দিলাম। কতক্ষণ পর সাথী ফোনটা ধরলো। কি খবর, আপনার ফোন বন্ধ কেন? ম্যাডাম, আমি আর আপনাদের চাকরি করব না। কেন? সন্ধ্যায় জানতে পারবেন। আমাকে আর ফোনে পাবেন না, বাই। আমি ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। তারপর সিমটা খুলে ভেঙে দিলাম। স্যার এবার আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। তুই এভাবে মাসখানেক থাকবি, তোর কাজ শেষ। কিন্তু তুই ছাড়া পেলে আবার যদি সাথীর সাথে কন্ট্যাক্ট করিস, তাহলে আমার সব প্ল্যান জলে চলে যাবে। আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলাম। কিরে, ওকে এইখানে আর কতদিন আটকে রাখবি? সাথীর ভুলটা না যতদিন ভাঙাতে পারি। তুই একটা কাজ কর, রহিম চাচা আর রুমা আপাকে কল দিয়ে আমার সাথে দেখা করতে বল। কেন? তুই কি 1 মাস ওকে পাহারা দিয়ে রাখবি নাকি? তাই রহিম চাচা আর রুমা আপাকে ওকে পাহারা দেওয়ার ডিউটি দিব। আসলে রহিম চাচা আর রুমা আপা হলো আমাদের কলেজের কাজের লোক, তাই ওনাদের কিছু টাকা পাওয়া হলো আর আমার কাজটাও হয়ে গেল। অফিসকে সব বুঝিয়ে বলে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম কিছু খাওয়ার জন্য। টেবিলে গিয়ে বসে বসে আম্মুকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর সাথী আসলো, তাই আর না ডেকে চুপ হয়ে গেলাম। আর সাথীকে দেখে বোঝা যাচ্ছিল ও অনেক টেনশনে আছে। কি হলো, আম্মুকে ডাকতেছো কেন? খাবো, ক্ষুধা লাগছে। তুমি বসো, আমি দিচ্ছি। কিছুক্ষণ পর খাবার এনে টেবিলে রেখে দিল। আমি কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলাম। সাথে উপরে চলে গেল। আমি খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই মুড অফ করে বসে আছে। আমি জানি কেন এভাবে সবাই বসে আছে, তাও পরিস্থিতির কিছুই বুঝিনি। এমন ভাব করে জান্নাতের পাশে গিয়ে দাঁড়ালাম। সাথীর দিকে তাকিয়ে দেখি সাথীর মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই জান্নাতকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে জান্নাত? জানে না তো, আমি এসে দেখি সবাই চুপচাপ হয়ে বসে আছে। সবার কি হয়েছে? এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? আর বলিস না, ম্যানেজার নাকি আজকে ব্যাংক থেকে 15 লক্ষ টাকা তুলে এনেছে। এবার জোরে বললাম কথাটা। তো কি হয়েছে? এতগুলো টাকা নিয়ে সে এখন ফোন বন্ধ করে রেখেছে। আর এই টাকা তোলার ব্যাপারে বাবা বা আমি কেউ জানি না। মানে? মনে হয় টাকা নিয়ে পালিয়েছে। কি? চমকে ওঠার ভান করলাম। ওরে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। আরো করো বাইরের মানুষকে বিশ্বাস। এবার হয়েছে না শিক্ষাটা? সবাই চুপ হয়ে বসে আছে, তাই আমি গিয়ে ভাইয়ের পাশে বসে গেলাম। তা এখন পুলিশে কমপ্লেন করেছো? না, আজকে রাতটা দেখি, কালকে দিনে দেখা যাবে। আর কিছু না বলে চুপ হয়ে বসে রইলাম। তখনই জান্নাত এসে আমার পাশে বসলো। তারপর আস্তে করে বলল, কি হলো, সন্ধ্যায় না কোথায় নিয়ে যাবেন বলেছিলেন? জান্নাতের এমন কথা শুনে চমকে ওর দিকে তাকালাম। মেয়েটা সত্যিই পাগল। জান্নাত এটা হয়তো বুঝতে পেরেছে, তাই আবার বলল, থাক, তাহলে কালকেই নিয়ে যাইয়েন। আচ্ছা, সবাই কি এখন এভাবেই বসে থাকবে নাকি খাওয়া দাওয়া খাবে? আমার প্রচুর খিদে পেয়েছে। তুই যা, গিয়ে খা, আমরা একটু পরে খাবো। এমন ভাব করে বসে আছো যেন কোটি টাকা লস খেয়েছো। আর কাল পর্যন্ত যেহেতু দেখবে বলেছো, সো কালকেই সব দেখা যাবে। ভাবি, কিছু খেতে দাও প্লিজ। বলেই সাথী চলে গেল খাবার রেডি করার জন্য। তারপর খাওয়া দাওয়া করে বাহিরে যাওয়ার সময় জান্নাতকে আসার জন্য ইশারা করে চলে আসলাম বাহিরে। তারপর গাড়িতে বসে বসে জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ তৌফিকের কল আসলো, তাই ফোনটা পিক করলাম। কিরে মামা, এখন ফোন দিলি কেন? শোন, তোর কথা মতো বড় বোনের সব সম্পত্তি ছোট বোনকে ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, কিন্তু এগুলো রেডি করার জন্য প্রথমে ছোট বোনের একটা সিগনেচার লাগবে, বলেছিলাম না? সিগনেচার দেওয়ার জন্য কাগজটা আমি পাঠিয়ে দিয়েছি। কাল বিকেলে কোরিয়ার তোর কাছে পৌঁছে যাবে। তুই ওইটাতে সাইন করি আবার কোরিয়ার পাঠিয়ে দিস, তারপর আমি সব কিছু রেডি করে ফেলবো। এত কিছু কিভাবে করতেছস? আর বলিস না, কি রিস্ক নিয়ে করতেছি তা তোরে বলে বোঝাতে পারবো না। আর ওই কোম্পানি একজন লোককে কিনে নিয়েছি, তাই এগুলো করতে এত অসুবিধা হচ্ছে না।
তবে ধরা পড়ে যাওয়ার ভয়টা সব সময় কাজ করে। আরে কিছুই হবে না, তুই চিন্তা করিস না। আর ধন্যবাদ বন্ধু। আরে ধুর, কি ধন্যবাদ দিতেছিস? তুই তো আমার বন্ধু, আর বন্ধুর জন্য এটা করা আমার ফরজ। আর ভালো থাকিস। ওকে বলে ফোনটা কেটে দিলাম। তারপর আবার জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত হুট করে চলে আসলো, এসে গাড়িতে উঠে বসে পড়লো। চলুন এবার। ওকে, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, সেখানে গিয়ে আর সেই মজাটা পাবেন না। কি? তাহলে এখন বাইরে আসতে বললেন কেন? আপনাকে নিয়ে ঘুরতে যাব তাই। কোথায় যাবেন? হানিমুনে। জান্নাত কোনো কিছু না বলে শুধু হালকা হাসলো। তারপর গাড়ি নিয়ে চলতে লাগলাম। তারপর গাড়ি নিয়ে থামলাম একটা মানবশূন্য জায়গায়, যেখানে কারো কোনো আসা যাওয়া নাই। একেবারে নীরব একটা জায়গা। কি হলো, এখানে আসলেন কেন? ওয়েট বলে গিয়ে সেখানে লাইটগুলো জ্বালিয়ে দিলাম। জান্নাত হা করে জায়গাটায় তাকিয়ে আছে। জায়গাটা হয়তো পছন্দ হয়েছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। পছন্দ হয়েছে? ভীষণ। আসলে এই জায়গাটার গাছ সারি করে লাগানো, আর গাছগুলোতে নানা রঙের লাইট আর ঝাড়বাতি দিয়ে সাজানো। বাগানের সবগুলো গাছই সুন্দর করে সাজানো। রাতে জায়গাটা অনেক সুন্দর লাগে। আর এটা হলো আমার ফেভারিট জায়গা। কলেজ লাইফে আমার সব বন্ধু মিলে এখানে আড্ডা দিতাম। এখন এতটা আশা হয় না। আর আজকে জান্নাতকে নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমে চারদিকটা হেঁটে দেখতে লাগলো। আমি বসে বসে জান্নাতকে দেখতে লাগলাম। হঠাৎ জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরলো। এখানে সিজন 1 শেষ, গল্পটি এখনো শেষ হয়নি, তাই আমরা কিছুদিন অপেক্ষা করি। সিজন 2 খুব দ্রুত আসছে।